হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা শুরু করব ভারতীয় সংবিধানের একটা ম্যারাথন পর্ব। এখানে আমরা পুরো আর্টিকেল, সংবিধানের যতগুলো আর্টিকেল আছে, ঠিক আছে, 1 থেকে 395 গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো, যেগুলো আমাদের এসএসসি, জিডি, এনটিপিসি, যে কোনো পরীক্ষা, ডব্লিউবিসিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই প্রত্যেকটা আর্টিকেল খুব সুন্দরভাবে আমরা পড়বো, একবার করে রিভাইজ দেবো, ঠিক আছে। এবং সংবিধান রিলেটেড যে ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এসএসসি, জিডিতে আসছে, ঠিক আছে, সেগুলো অ্যানালাইজ করবো। অবশ্যই এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা, এই বিষয়টা আজকে আমাদের আলোচনা হবে, ঠিক আছে। একটু দীর্ঘ ক্লাস হতে পারে, কিন্তু ভালো করে ক্লাসটা দেখবে। এখানে তোমরা যে কোনো পরীক্ষার জন্য আর্টিকেলগুলো কম পাবে, ঠিক আছে। 2-5 মিনিট ক্লাস করলে তোমরা বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, ঠিক আছে। দেখো, আজকের আমাদের প্রথমে একটু জানবো সংবিধান। সংবিধান কি হবে? আমরা জানি সংবিধান কিভাবে তৈরি হয়, যে ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশন, ঠিক আছে। এই ক্যাবিনেট মিশন 1946, তার পরিকল্পনা অনুসারে আমাদের গণপরিষদ গঠিত হয়, গণপরিষদ গঠিত হয়, তাই তো, গণপরিষদ, গণপরিষদ গঠিত হয়, ঠিক আছে। এবং এই গণপরিষদ গঠিত হওয়ার পর 1946 সালে, ঠিক আছে, গণপরিষদ গঠন হয় 1946 সালে 16ই মে, 16ই মে, ঠিক আছে, গঠন হয়, গণপরিষদ গঠন হয়। তারপর 1946 সালের আমরা পড়েছি 9ই ডিসেম্বর কি হয়, প্রথম অধিবেশন বসে, গণপরিষদের প্রথম অধিবেশন, ঠিক আছে, প্রথম অধিবেশন 1946 সালের 9ই ডিসেম্বর প্রথম অধিবেশন বসে, ঠিক আছে। এবং প্রথম অস্থায়ী সভাপতি কাকে নির্বাচন করা হয়? অস্থায়ী সভাপতি, অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা, সচ্চিদানন্দ সিনহা, ঠিক আছে। তারপর স্থায়ী নির্বাচন, স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছে 11ই ডিসেম্বর, ঠিক আছে, 11ই ডিসেম্বর কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, তিনি স্থায়ী সভাপতি হয়েছিলেন। তাহলে এইভাবে আমরা জানি যে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে গণপরিষদ গঠিত হয়। গণপরিষদ 1946 সালের 16ই মে গঠন করা হয়। তারপর 1946 সালের 9ই ডিসেম্বর কি হয়, প্রথম অধিবেশন বসে, এবং সেই সময় অস্থায়ী সভাপতি কাকে নিযুক্ত করা হয়েছিল? সচ্চিদানন্দ সিনহাকে। তারপর 11ই ডিসেম্বর, ঠিক আছে, সেকেন্ড অধিবেশন, দ্বিতীয় অধিবেশন 11ই, ঠিক আছে, প্রথম অধিবেশন এটা। তারপর দ্বিতীয় অধিবেশন 11ই ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কি করা হয়? স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচন করা হয়, ঠিক আছে, স্থায়ী বা নির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচন করা হয়, ঠিক আছে। এবার এখান থেকে প্রশ্ন হয়, এরপর কি হয়? খসড়া কমিটি, এরপর কি হয়? খসড়া কমিটি, খসড়া কমিটি, তাই তো, খসড়া কমিটি, ড্রাফটিং কমিটি, তাই তো, এটা গঠন করা হয়েছিল। এবং সভাপতি কে ছিল? 1947 সালের, এটা 1947 সালের 29শে আগস্ট, 29শে আগস্ট। এবং সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধানের জনকটাকে বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে। তো এটুকু আমাদের জেনে রাখতে হবে। এরপর এই সময় আমাদের ভাইস, এই গণপরিষদের ডেপুটি কিছু আমাদের যে চেয়ারম্যান ছিলেন, তার সঙ্গে কি ছিল? ডেপুটি চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে, তাদের সম্পর্কে একটু জেনে যেতে হবে। এই সময় ডেপুটি চেয়ারম্যান, এই যে গণপরিষদের সভাপতি শুনলাম, স্থায়ী সভাপতি, অস্থায়ী সভাপতি, এই সময় তার কিছু চেয়ারম্যান ছিল, ডেপুটি চেয়ারম্যান, ঠিক আছে, কি ছিলেন? এইচ.সি. মুখার্জি এবং কৃষ্ণ চামার। এই নামগুলো কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে। এই রিলেটেড আমরা পড়বো। এবং সংবিধান যখন গঠিত হয়েছে, তখন মোট আমাদের সংবিধান গৃহীত হয় কবে? 1949 26শে নভেম্বর গ্রহণ করা হয়, গৃহীত হয়, ঠিক আছে, গৃহীত হয়। আর কার্যকরী করা হয় কবে? এর ঠিক পরে কার্যকরী হয় কবে? 1950 26শে জানুয়ারি। তাই তো, এগুলো আমরা ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপটিভ ক্লাস আছে জেনেছি, একবার করে জাস্ট রিভাইজ করে নিলাম। এরপর আমরা যেখানে পড়বো গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ঠিক আছে। দেখো, সংবিধানে যে 22টি পার্ট আছে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মোট সংবিধানে বর্তমান কটা পার্ট আছে? 22টি পার্ট আছে, 22টি পার্ট। এই 22টি পার্ট সম্পর্কে আমাদের যে ধরনের প্রশ্ন পরীক্ষা আসে, সেগুলো একটু আমরা আলোচনা করব। এবং এর সঙ্গে আর্টিকেল গুলো চলে আসবে, তার রিলেটেড আরো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো আমরা রিভাইজ করবো। খুব ভালো, কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, প্রথমে আমরা 22টি পার্ট, 22টি পার্ট। দেখো, প্রথমে যে বিষয়টা আমাদের আছে, একদম ফার্স্ট, প্রথম আমাদের বিষয়টা কি রয়েছে? ফার্স্ট পার্টে প্রথম অংশে কি রয়েছে? 1 থেকে 4 নম্বর ধারাতে কি রয়েছে আমাদের? যে ভারতীয় ভূখণ্ড প্রশাসন, রাজ্যের সূচনা, মানে নতুন রাজ্য কিভাবে সৃষ্টি হবে, এই বিষয়গুলো আমাদের, রাজ্যের ব্যাপারটা আমরা যে প্রথমে আমাদের প্রস্তাবনায় কি রয়েছে? ভারত, দ্যাট ইজ ইন্ডিয়া, ঠিক আছে, ইউনিয়ন অফ স্টেট, এই ব্যাপারটা 1 থেকে 4 নম্বর প্রথম পার্টে রয়েছে, ঠিক আছে। দ্বিতীয় পার্টে কি রয়েছে? দ্বিতীয় পার্টে আমাদের রয়েছে 5 থেকে 11 নম্বর ধারাতে কি রয়েছে? নাগরিকত্ব, সিটিজেনশিপ, এই ব্যাপারটা আমাদের রয়েছে পার্ট 2 তে, ঠিক আছে। তার দ্বিতীয় পার্টে কি? নাগরিকত্ব। প্রথমে আমাদের দেশ, 1 নম্বর পার্ট সবারই মনে থাকবে, 1 থেকে 4। তারপরে দ্বিতীয় পার্টে কি হবে? আমাদের নাগরিকত্ব, মানে আমাদের নাগরিক, জনগণ, আমাদের কিভাবে নাগরিকত্ব পাবো সে ব্যাপারটা। 3 নম্বরে কি হবে? এবার নাগরিকদের কি লাগবে? অধিকার লাগবে, তারা সঠিকভাবে স্বাধীনভাবে বাঁচবে, তার জন্য অধিকার লাগবে। তাই 3 নম্বরে কি হবে? মৌলিক অধিকার, ঠিক আছে। তারপর কি হবে? 4 নম্বরে কি আছে? 4th পার্টে কি আছে? 36-53 নির্দেশমূলক নীতি। কিছু নীতি আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে, ঠিক আছে, এই ব্যাপারটা নির্দেশমূলক নীতি।
এরপর ঠিক আছে, মৌলিক কর্তব্য ব্যাপারটা আমাদের জানতে হবে। আমাদের প্রত্যেকটা নাগরিক কর্তব্য আছে দেশের প্রতি, ঠিক আছে, দেশের সম্মান করা, দেশের জাতীয় পতাকা, দেশের ঐতিহ্য, ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের কিছু তাই কর্তব্য আছে। এটা কোথায় আছে, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 4-এর এতে, ঠিক আছে। তারপর 5 নম্বর অংশে কি আছে, পার্ট 5, ঠিক আছে, এতে আমাদের কি রয়েছে, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার সম্পর্কে। কেন্দ্রীয় সরকার হয়ে যাবে, এরপর আসবে রাজ্য সরকার। তাহলে 6 নম্বর পার্টে কি আসবে, রাজ্য সরকার, ঠিক আছে, 6 নম্বর পার্টে কি, রাজ্য সরকার। এবার কেন্দ্র রাজ্য সংসদ হয়ে গেল। এবার আমাদের 7 নম্বর পার্টে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, এই 7 নম্বর পার্টে আমাদের কি রয়েছে, সপ্তম আমাদের সংবিধান সংশোধন 1956 সালে যেটা মাধ্যমে এটি বাতিল করা হয়েছে, ঠিক আছে, এই যে আমাদের এই বিষয়টা, ঠিক আছে, এটা একটু জেনে রাখতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা, মানে যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে আমাদের বর্তমানে 8টি, সেই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন কিভাবে চলবে, ঠিক আছে, এই ব্যাপারটা আমাদের রয়েছে কোথায়, অষ্টম পার্টে। নবম পার্টে কি রয়েছে, নবম পার্টে যেটা আগেই আমরা আলোচনা করলাম, ঠিক আছে, এটা আমাদের বর্তমানে এখন কি রয়েছে, সংবিধান সংশোধন বাতিল করা হয়েছে। এরপর দেখো দশম অংশে কি আছে, পার্ট 10, এখানে আছে তপশিলি জাতি এসসি, তাই তো, এবং এসটি, এই বিষয়টা বর্ণনা করা হয়েছে। আর একাদশ পার্টে কি আছে, একাদশ পার্টে রয়েছে কেন্দ্র রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক যে সম্পর্ক, ঠিক আছে। গুরুত্বপূর্ণ, দেখো প্রথম এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, 1 থেকে 5-6টা পর্যন্ত আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা একটু জানতে হবে। শেষে এই ব্যাপারটা, এই একাদশ পার্ট খুব গুরুত্বপূর্ণ, কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক ক্ষমতার ব্যাপারটা, এই ব্যাপারটা একটু জানতে হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল। এর পরবর্তী কি দেখি, পরবর্তী আমাদের 12 নম্বর পার্ট, ঠিক আছে। 12 নম্বর পার্টে কি রয়েছে, দেখো 12 নম্বর পার্টে আমাদের কি রয়েছে, অর্থ সম্পদ, এই বিষয়গুলো রয়েছে। 13 নম্বর পার্টে কি আছে, ব্যবসা বাণিজ্য, এগুলো অতটা কেন্দ্র রাজ্য সরকারের চাকরি, এটা হচ্ছে 14 নম্বর পার্টে, ঠিক আছে। আর 14 এতে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এই ব্যাপারটা। এরপর খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদের জানতে হবে, এই 15 নম্বর পার্টটা, 15 নম্বর পার্টটা কি আছে, আমাদের নির্বাচন কমিশন সম্পর্কে বলা রয়েছে 324 থেকে 329 নম্বর আর্টিকেলে। তাই 15তম যে আমাদের পার্ট রয়েছে, 15তম অংশে আমাদের সংবিধানের, ঠিক আছে, 15তম ভাগে কি রয়েছে, আমাদের নির্বাচন কমিশন, এই বিষয়টা, ঠিক আছে। এরপর 16 নম্বরে কি রয়েছে, তপশিলি জাতি উপজাতি ইঙ্গ ভারতের জন্য বিশেষ সুবিধা, ঠিক আছে। এরপর 7ম পার্টে কি রয়েছে, সরকারি ভাষা, 7ম পার্টে কি রয়েছে, ভাষা কত নম্বর ভাগে, 7ম ভাগ, ঠিক আছে, 7ম ভাগে রয়েছে ভাষা। 8ম ভাগটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের বারবার মনে রাখতে হবে, যে জরুরি অবস্থা কত, 8ম। আর 18 নম্বর ভাগে কি রয়েছে, এই 18 নম্বর ভাগে রয়েছে কি, আমাদের জরুরি অবস্থা বিষয়টা, ঠিক আছে, জরুরি এমার্জেন্সি, ঠিক আছে। এরপর চলে গেল এই যে, তারপর 19 নম্বর পার্ট অতটা গুরুত্বপূর্ণ নয়। এই 20 নম্বর পার্ট একটু ভালো করে আমাদের জেনে রাখতে হবে, কারণ কি, এটা সংবিধান সংশোধন 368 নম্বর ধারা, 20 নম্বর পার্ট দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। সংবিধান সংশোধনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় আসে। তাহলে এটা কত নম্বর পার্টে, 20 নম্বর পার্টে। দেখো এখানে 15 নম্বর নির্বাচন কমিশন, 17 নম্বরে কি রয়েছে, ভাষা, 18 নম্বর জরুরি অবস্থা, 20 নম্বরে কি রয়েছে, সংবিধান সংশোধন, খুব ইম্পর্টেন্ট। এবার 21-এ কি রয়েছে, অস্থায়ী বিশেষ ব্যবস্থা। 22-এ কি রয়েছে, 22-এ রয়েছে আমাদের সংবিধানের সংক্ষিপ্ত শিরোনাম, ঠিক আছে, এটা একটু জেনে রাখতে হবে আমাদের। এই পর্যন্ত একটু জানলে পরে আমাদের কমপ্লিট, ঠিক আছে। এবার দেখো আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানবো, গুরুত্বপূর্ণ ধারাগুলো এখান থেকে আমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে। প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে আমাদের কোশ্চেন আসবে। দেখো ভালো করে দেখি, প্রথম আমাদের যেটা বললাম, 1 নম্বর আমাদের প্রস্তাবনায় একদম প্রথমেই লেখা রয়েছে ভারত ইউনিয়ন, দ্যাট ইজ, ঠিক আছে, ইউনিয়ন, ঠিক আছে, আমাদের ভারত যে ভূখণ্ড, কতগুলো স্টেটের কি সমন্বয়, ইউনিয়ন অফ স্টেট, কতগুলো স্টেটের রাজ্যের কি সমন্বয়, ঠিক আছে। এবার দেখো 1 নম্বর আর্টিকেল কি রয়েছে, আমাদের ভূখণ্ড ইউনিয়ন সম্পর্কে বলা রয়েছে। 2 নম্বর আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ, কি রয়েছে, নতুন রাজ্যের সূচনা ও গঠনের বিষয়ে বলা হয়েছে। এবার 3 নম্বরটা আমাদের পরীক্ষায় অনেকবার এসছে, যে রাজ্যের সীমানা পরিবর্তন, ভূখণ্ড এলাকার রাজ্যের নাম পরিবর্তন, এগুলো পুরোপুরি কার উপর ক্ষমতা, এগুলো হচ্ছে সংসদ বা পার্লামেন্টের ক্ষমতা, ঠিক আছে। এবং এই সংসদ বা পার্লামেন্টের ক্ষমতা, এই বিষয়টা কত নম্বর আর্টিকেলে রয়েছে, 3 নম্বর ধারাতে রয়েছে। খুব ভালো কিন্তু এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তাই কোন রাজ্যের পরিবর্তন, রাজ্যের সীমানা, রাজ্যের নাম পরিবর্তন, রাজ্যের ভূখণ্ড পরিবর্তন, এই বিষয়টা কোথায় আছে, আমাদের 3 নম্বর আর্টিকেলে, খুব ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী দেখো, পরবর্তী আমরা একটু আগে পড়লাম পার্ট 2-তে কি রয়েছে, নাগরিকত্ব বিষয়টা, তাই তো, পার্ট 2-তে কি রয়েছে, নাগরিকত্ব বিষয়টা। তাহলে এখানে কি বিষয় আমাদের বর্ণনা করা হয়েছে, পার্ট 2 5 নম্বর আর্টিকেল, 5 থেকে কত, 11, 5 থেকে কত, 11 নম্বর ধারা, 5 থেকে 11 নম্বর ধারা, ঠিক আছে। এটুকু মনে রাখতে হবে যে 5 নম্বর ধারায় কি রয়েছে, ভারতীয় সংবিধান চালু বা কার্যকর হওয়ার সময় নাগরিকত্ব সম্পর্কিত বিষয়, যে সমস্ত ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে এসে তাদের নাগরিকত্ব বিষয়ে অধিকার, ঠিক আছে, যে সমস্ত ভারতীয় পাকিস্তানে বসবাস করছে তাদের নাগরিকত্ব জনিত অধিকার প্রদান, ঠিক আছে, এগুলো একটা বিষয় রয়েছে। ভারতের বাইরে যারা বসবাস করে তাদের বিষয়ে বলা হয়েছে 8 নম্বর আর্টিকেল, ঠিক আছে। যে সমস্ত ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করছে তারা ভারতীয় নাগরিক গণ্য হবে না, এটা খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টা মনে রাখতে হবে। যদি কোনো ভারতীয় ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকতা নেয়, ধরো ভারতে বসবাস করে,
ভারতের নাগরিক ছিল, সে যদি আমেরিকায় গিয়ে বসবাস করে সেখানকার নাগরিকত্ব নেয়, তাহলে সে ভারতের নাগরিকত্ব পাবেন। এটা কত নম্বর বলা হয়েছে? 9 নম্বর আর্টিকেল। আর একটা কি বিষয় আমাদের নাগরিকত্ব বিষয়ে জানতে হবে, কি এই যে নাগরিকত্ব বিষয়ে যেটা বলা হয়েছে, ঠিক আছে। আর একটু জেনে রাখতে হবে, সংবিধান সংশোধন থেকে কিন্তু আমাদের প্রশ্ন, এই সংবিধানের উৎস এগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে। যেমন মৌলিক অধিকার আমাদের কোথা থেকে? ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচার ব্যবস্থা, এগুলো ঠিক আছে, একটু জেনে রাখবো। আর নাগরিকত্ব ব্যাপারটা আমাদের সিঙ্গেল, একক নাগরিকত্ব, একক নাগরিকত্ব, এই বিষয়টা মনে রাখতে হবে। একক নাগরিকত্ব এটা কোন দেশ থেকে আমাদের গৃহীত হয়েছে? এটি ব্রিটেন বা ইংল্যান্ড থেকে গৃহীত হয়েছে, ব্রিটেন বা ইংল্যান্ড থেকে, ঠিক আছে। এটা একক নাগরিকত্ব ভারতে দেখা যায়, এটা ব্রিটেন বা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আর দ্বি নাগরিকত্ব কোথায় দেখা যায়? দ্বি নাগরিকত্ব, দ্বি নাগরিকত্ব এটা আমাদের খুব পরীক্ষাতে এসছে। দ্বি নাগরিকত্ব কোথায় দেখা যায়? আমেরিকা যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে আমাদের ভারতের যে নাগরিকত্ব বিষয়টা কোন দেশ থেকে আমরা নেওয়া হয়েছে? এটি আমাদের নেওয়া হয়েছে ব্রিটেন বা ইংল্যান্ড থেকে, এক নাগরিকত্ব যে ব্যাপারটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটুকু একটু মনে রাখতে হবে। এরপর এবং কোনো বিদেশি যদি ব্যক্তি ভারতে যদি টানা, ঠিক আছে, কত বছর বসবাস করলে তার নাগরিকত্ব দেওয়া হবে, ঠিক আছে, এটা কিন্তু আসে। এটি হচ্ছে টানা যদি কেউ 12 বছর যদি কেউ ভারতে বসবাস করে, ঠিক আছে, তাহলে তাকে কি হবে? ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। এবং এনআরসি সম্পর্কে একটু মনে রাখতে হবে। এনআরসি কি? এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, ঠিক আছে। এনআরসি প্রথম কোথায় ভারতের মধ্যে কোথাও চালু হয়েছিল? কোথায়? আসামে, প্রথম আসামে চালু হয়েছিল, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট কত সালে চালু হয়? 2019 সালের 12ই ডিসেম্বর, ঠিক আছে, এটা কিন্তু মনে থাকে, জানেন এখন থেকে প্রশ্ন আমাদের আসতে পারে, ঠিক আছে। এবং নাগরিকত্ব অর্জনের জন্য 5টা পদ্ধতি রয়েছে, ঠিক আছে, এই বিষয়টা একটু জানতে হবে। পরবর্তী দেখো, পরবর্তী বিষয়টি কি? মৌলিক অধিকার, আমাদের পার্ট 2 এর পর কত হবে? এটা পার্ট 3। এটা কত নম্বর পার্ট হচ্ছে? পার্ট 3। কত নম্বর ধারাতে আমাদের রয়েছে মৌলিক অধিকার? এটা 12 থেকে 35, তাই তো, 12 থেকে 35 নম্বর ধারা। কত নম্বর ধারা? 12 থেকে 35 নম্বর ধারা। তাই দেখো 12 নম্বরে কি বলা হয়েছে? যে রাষ্ট্রের সংজ্ঞা বর্ণনা করা হয়েছে মৌলিক অধিকার বিষয়টা। 13 নম্বরে কি হচ্ছে? মৌলিক অধিকার সম্পর্কে সংগৃহীত বলা হয়েছে। এখান থেকে আমাদের মনে রাখতে হবে 14 থেকে 18, যেটা কি হয়েছে আমাদের সাম্যের অধিকার, তাই তো, 14 থেকে 18 আমাদের কি সাম্যের অধিকার, একটু মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। এই যে 15 নম্বর বিষয় যেটা রয়েছে, যে এটা 14 নম্বর কি? ইকুয়ালিটি ল, আইন সবার জন্য সমান, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, আইন সবার জন্য সমান। এরপর যে বিষয়টা যেটা রয়েছে কি 15 নম্বর আর্টিকেল, জাতি ধর্ম স্ত্রী পুরুষ নির্বিশেষে জন্মস্থান এগুলো ভিত্তিতে কোনো নির্বিশেষে কোনো বৈষম্য নিষিদ্ধ করা, মানে এগুলো ভিত্তিতে জাতি ধর্মের ভিত্তিতে কোনো রকম বিভেদ করা যাবে না। এটা কত নম্বর আর্টিকেলে বৈষম্য নিষিদ্ধ করা? কত নম্বর? 15 নম্বর, ঠিক আছে। আর সরকারি চাকরিতে সবাই সমান লোক সুবিধা হবে, এটা কত নম্বর? 16, ঠিক আছে, খুব ভালো। কিন্তু এটা 16 নম্বর আর্টিকেলটা, যে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সবাই কি, সকল নাগরিক কি সমান সুযোগ, এটা হচ্ছে 16 নম্বর আর্টিকেল। আর 17 নম্বর অস্পৃশ্যতা, এটা আমাদের অনেক পরীক্ষা এসেছে, অস্পৃশ্যতা আনটাচেবিলিটি, এটা কত নম্বর? এটা হচ্ছে 17 নম্বর আর্টিকেলে রয়েছে, ঠিক আছে। এখানে আরেকটা বিষয়টা জেনে রাখতে হবে, যে নাগরিকত্ব আইন কবে পাস হয়? 1955 সালে আইন পাস হয়, ঠিক আছে। নাগরিকত্ব আইন কবে পাস হয়? 1955 সালে নাগরিকত্ব আইনটা পাস হয়, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে মৌলিক অধিকার বিষয়ে আমরা পড়লাম পার্ট 3 থেকে 12 থেকে 35 নম্বর আর্টিকেল, 14 নম্বর 12 নম্বরের সংজ্ঞা রয়েছে। এবার আমাদের এখান থেকে মনে রাখতে হবে 14 থেকে 18 সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার এখানে 15 নম্বর কি রয়েছে? জাতি ধর্ম স্ত্রী পুরুষ এগুলো জন্মস্থানের ভিত্তিতে কোনো রকম নিষিদ্ধকরণ, এগুলো কোনো বৈষম্য করা যাবে না, বিভেদ করা যাবে না, তাই তো। এরপর যেটা রয়েছে আমাদের 16 নম্বর আর্টিকেল, সরকারি চাকরিতে কি হবে? সবাই সমান। 17 নম্বর আর্টিকেল কি হচ্ছে? অস্পৃশ্যতা আনটাচেবিলিটি, মানে যে ছোঁয়াছুঁচি ব্যাপারটা, জাতপাতের ভেদাভেদ এটা করা যাবে না, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আইনত অপরাধ। এবং এই অস্পৃশ্যতা আইন কবে পাস হয়েছিল? 1955 সালে এই অস্পৃশ্যতা আইন পাস হয়, ঠিক আছে, এটা একটু জেনে রাখতে হবে। পরবর্তী 18 নম্বর ধারা রয়েছে পদবি গ্রহণ নিষিদ্ধ করা, মানে কি যদি কোনো ব্যক্তি কোনো পদবি কোনো উপাধি নেয়, যেমন রায় বাহাদুর এগুলো আগে ছিল ব্রিটিশ আমলে, সেগুলো নিষিদ্ধ করা, সেগুলো অপরাধ। কিন্তু এই যে আমাদের ভারতরত্ন বা আমাদের পদ্মশ্রী এগুলো, ঠিক আছে, এই যে ভারতরত্ন এগুলো কিন্তু কোনো এগুলো কি, এগুলো কিন্তু একটা পুরস্কার, এগুলো কিন্তু কোনো পদবি নয়, এগুলো হচ্ছে কি পুরস্কার। তাহলে পরীক্ষার মধ্যে আসতে পারে যে ভারতরত্ন এই বিষয়টা, এগুলো যে পুরস্কার সম্পর্কে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, এটা কত হবে? এটা হচ্ছে 18 নম্বর আর্টিকেলে বলা হয়েছে এই বিষয়টা, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী দেখো, এবার আমাদের 14 থেকে 18 হয়ে গেল সাম্যের অধিকার। এরপর আমাদের কি আসবে? 19 থেকে 22, কত নম্বর? 19 থেকে 22 কি? স্বাধীনতার অধিকার। 19 থেকে 22 কি? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার কত? 19 থেকে 22 নম্বর ধারাতে আমাদের রয়েছে, 19 থেকে 22 নম্বর ধারাতে রয়েছে স্বাধীনতার অধিকার, খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্নটা ভালো করে মনে রাখতে হবে। দেখো এই 19 নম্বর ধারায় আমাদের কি রয়েছে? আমাদের 19 নম্বর আর্টিকেল, 19 নম্বর ধারাতে রয়েছে কি? 6টি স্বাধীনতা। কয়টি? 6টি স্বাধীনতার অধিকার আমাদের বলা হয়েছে কি? বাক মতামত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণ নিরস্তভাবে সমবেত হওয়ার অধিকার, ঠিক আছে, এগুলো একটু জেনে রাখতে হবে। ভূখণ্ডে চলাফেরা করার অধিকার, যে কোনো জীবিকা পেশায় নির্বাচন করার অধিকার, ঠিক আছে, এগুলো বলা হয়েছে কত নম্বর আর্টিকেল? 19 নম্বর আর্টিকেল, স্বাধীনতার অধিকার। পরবর্তী কি?
20 নম্বর আর্টিকেলে কি হয়েছে, কোনো অপরাধের জন্য কোনো নাগরিককে বিধি বহির্ভূতভাবে কোনো অতিরিক্ত শাস্তি প্রদান করা, মানে যে কোনো একটা ব্যক্তি যে অপরাধ করবে সেই অপরাধে সেই নিয়ম অনুসারে তাকে শাস্তি দিতে হবে, এক্সট্রা কোনো শাস্তি তাকে দেওয়া যাবে না। এটা কিন্তু 20 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। খুব ভালো কিন্তু প্রশ্নটা। এরপর আরেকটু আমাদের এখানে জেনে রাখতে হবে যে এই 19-এর মধ্যে একটা ছিল আমাদের আগে, যেটা ছিল 19-এর 6-তে সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকার, ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের এখন মৌলিক অধিকার থেকে চলে গেছে 1978 44তম সংশোধনের মাধ্যমে। এটা কিন্তু আগে মৌলিক অধিকার আমাদের সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার আমাদের ছিল, এখন এটা আইনি অধিকার রয়েছে 300 নম্বর আর্টিকেল, ঠিক আছে। এরপর আমরা পড়লাম কি 20 নম্বর আর্টিকেল। 20 নম্বর কি, অপরাধের জন্য ব্যক্তিকে সেই নিয়ম নির্দিষ্ট অনুসারে তাকে শাস্তি দিতে হবে। 21 খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা আমাদের এসছে। 21 নম্বর ধারাটা ব্যক্তির জীবন ও স্বতন্ত্র অধিকার, ব্যক্তির জীবন ও স্বতন্ত্র অধিকার 21 নম্বর ধারা, এটা মনে রাখতে হবে। প্রোটেকশন অফ লাইফ, ঠিক আছে। 21 নম্বর ধারা ব্যক্তির জীবন ও স্বতন্ত্র অধিকার, মানে কি কোনো ব্যক্তির, ভারতীয় প্রত্যেকটা ব্যক্তি কি রয়েছে, নিজস্ব একটা অধিকার রয়েছে, তার বেঁচে থাকার অধিকার। এই অধিকারকে সুনিশ্চিত করতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তার মানে তার ব্যক্তির সমস্ত সুবিধা তার জীবন রক্ষার জন্য করতে হবে। এরপর দেখো 21-এর এতে কি রয়েছে, যে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার আনা, মানে 6 থেকে 14 বছর, যেটা প্রত্যেকটা শিশুর 6 থেকে 14 বছর কি করতে, প্রত্যেকটা শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনতে হবে। কত নম্বর আর্টিকেল রয়েছে, 21-এর এতে রয়েছে, 21-এর এ, খুব গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটা। এরপর 22 নম্বর আর্টিকেল কি রয়েছে, কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তাকে নির্দিষ্ট পদ্ধতি গ্রেপ্তার করার কারণ জানাতে হবে, যে কেন গ্রেপ্তার করা হলো। এটা কিন্তু এটা আমাদের রয়েছে 22 নম্বর আর্টিকেল। এই 20, 21, 22, 19 এগুলো কিন্তু প্রত্যেকটা আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের বিসিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষায়, এমন আমাদের জিডির পরীক্ষা যেমন চলছে, সেখান থেকে কিন্তু এই আর্টিকেলগুলো আসছে। পরবর্তী দেখো, এরপর কি রয়েছে, আমরা পড়লাম স্বাধীনতার অধিকার 19 থেকে 22, স্বাধীনতার অধিকার 19 থেকে 22। এরপর আমাদের 19 থেকে 22 স্বাধীনতার অধিকারের পর আসবে কি, আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণ এর বিরুদ্ধে অধিকার। এই শোষণের বিরুদ্ধে অধিকার কি, এই শোষণের বিরুদ্ধে অধিকার আমাদের একটু ভালো করে জেনে রাখতে হবে। এখানে এই শোষণের বিরুদ্ধে অধিকার কত, 23 থেকে 24। কত, শোষণের বিরুদ্ধে অধিকার 23, 24, 23 থেকে 24। দেখো 23 নম্বরে কি রয়েছে, 23 নম্বরে রয়েছে বেগার খাটানো, বল প্রয়োগ করে জোর করে কোনো ব্যক্তিকে পরিশ্রম করানো যাবে না, ঠিক আছে। আর 24 নম্বরে কি রয়েছে, শিশু শ্রম, এই ব্যাপারটা রয়েছে কি, শিশু শ্রম, শিশুদেরকে কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। এটা 24 নম্বর আর্টিকেল, মনে থাকবে। 24 নম্বর 14 বছরের কোনো কম বয়সী শিশুকে কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না, মনে থাকবে। তাহলে এই দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর আমাদের কি রয়েছে, এরপর দেখো এই 25 থেকে, এটা কি আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 কি, ধর্মীয় স্বাধীনতা, মনে থাকবে। 25 থেকে 28 কি, ধর্মীয় স্বাধীনতা। কি ব্যাপারটা, 25 নম্বর কি রয়েছে, সকল ব্যক্তি তার সমানভাবে বিবেকের সাথে তাদের ধর্ম প্রচার করতে পারে, ধর্মাচরণ করতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা 25 নম্বর। 26 নম্বর হচ্ছে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব ধর্মীয় গোষ্ঠী সংগঠন পরিচালনা করতে পারবে। 27 নম্বর ধর্মীয় কারণে কোনো ব্যক্তিকে কর দিতে হবে না, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট 27 নম্বর আর্টিকেলটা। ধর্মীয় কারণে মানে কোনো ব্যক্তি ভারতবর্ষে কোনো নির্দিষ্ট ধর্মের মানুষ, ধরো শিখ হোক, মুসলিম হোক, কোনো ব্যক্তিকে তার ধর্মের কোনো কর দেওয়া লাগবে না, ঠিক আছে। এটা হচ্ছে 27 নম্বর আর্টিকেল, খুব গুরুত্বপূর্ণ আর্টিকেলটা, ঠিক আছে। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষার, ধর্মীয় শিক্ষার ক্লাসে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের বিষয়টি ইচ্ছাধীন, মানে ইচ্ছাকৃতভাবে তাকে করতে হবে, জোর করে কোনো ব্যক্তিকে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। এটা কত নম্বর আর্টিকেল, এটা 28 নম্বর আর্টিকেল বলা হয়েছে, ঠিক আছে। পরবর্তী দেখো, তাহলে আমরা পড়ে গেলাম শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতা অধিকার। এরপর আমাদের কোন বিষয়টা আসবে, ধর্মীয় স্বাধীনতা অধিকারের পর আমাদের কি আসবে, এরপর আমাদের আসছে কি, শিক্ষা সংস্কৃতির অধিকার। কত, 29, 30 এবং, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, শিক্ষা সংস্কৃতির অধিকার মানে কি, এই যে সংখ্যালঘু শ্রেণীদের নাগরিকদের স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত বিষয়গুলো রয়েছে 29 নম্বর, সংখ্যালঘু শ্রেণীর স্বার্থ, এটা 29 নম্বর, খুব ভালো। 30 নম্বরে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের নিজেদের প্রধানত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে, পরিচালনা করতে। যেমন সংখ্যালঘু বলতে পশ্চিম আমাদের ভারতবর্ষে কি, যেমন মুসলিমরা সংখ্যালঘু, তাহলে এই মুসলিমরা যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, সেগুলো চালনা করতে পারবে, কোনো অসুবিধা নেই। শিখদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেগুলো তারা পরিচালনা করতে পারবে। তাহলে এটা কত, 29 আর 30, ঠিক আছে। এবং 31 নম্বর ধারাটা আমাদের কি বললাম, একটু আগে বলেছি, যেটা আমাদের ছিল যে সম্পত্তির অধিকার, ঠিক আছে। 31 নম্বর ধারাতে কি, যে সম্পত্তির অধিকার, এটা আমাদের বাতিল হয়ে গেছে। সম্পত্তির অধিকার কি, বর্তমানে আমাদের মৌলিক অধিকার থেকে বাতিল হয়ে গেছে, ঠিক আছে, সম্পত্তির অধিকারটা, ঠিক আছে। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, অনেক পরীক্ষা আমাদের এসছে। তাহলে এটা আমাদের 1978 সালে 44তম সংশোধনের মাধ্যমে বাদ হয়ে যায়। এটা আমাদের কি, আইনি অধিকার। বর্তমান সম্পত্তির অধিকার কি, আইনি অধিকার। 300 এ নম্বর ধারাতে রয়েছে, 300 এ নম্বর ধারাতে আমাদের এটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সম্পত্তি অধিকার কি, এখন আইনি অধিকার, ঠিক আছে। এই এবার দেখো, তারপর রয়েছে 32 নম্বর আর্টিকেল। এই 32 নম্বর আর্টিকেল এটা মনে রাখতে হবে। এই 32 নম্বর আর্টিকেল অনুযায়ী 5 প্রকার রিট জারি করতে পারে কে, সুপ্রিম কোর্ট। 5 প্রকার কি জারি করতে পারে, রিট জারি করতে পারে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এখান থেকে আমাদের প্রশ্ন আসে, বিসিএস এ অনেকবার পরীক্ষা আমাদের এসেছে, পিএসসি তে, ঠিক আছে। রেলের পরীক্ষাতেও কিন্তু আসে এখান থেকে, যে 5টা রিট আছে আমাদের ডেসক্রিপটিভ যে মৌলিক অধিকারের ক্লাস আছে, ওই ক্লাসটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। তাহলে এই বিষয়ে কিন্তু পড়ে যেতে হবে যে 5টি রিট কি কি, হেভিয়াস কর্পাস যেমন কি। আর এই 32 নম্বর আর্টিকেলকে কি বলা হয়,
আমাদের খুব ইম্পর্টেন্ট শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। কি বলা হয়? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এবং সংবিধান এবং ডক্টর বি আর আম্বেদকর এই 32 নম্বর ধারাকে কি বলেছে? সংবিধানের আত্মা বলেছেন। সংবিধানের আত্মা, ঠিক আছে, একটু মনে রাখতে হবে এটা, এই সংবিধানের আত্মা বলা হয়, আত্মা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন, সংবিধানের আত্মা বলা হয়। কারণ কি? এইটার মাধ্যমে কোনো ব্যক্তির যদি কোনো মৌলিক অধিকার খর্ব হয় তাহলে সে সুপ্রিম কোর্ট বা হাই কোর্টে যেতে পারে এই তার অধিকারগুলো পাওয়ার জন্য, তাই কি বলা হয়? সংবিধানের আত্মা, ঠিক আছে, হার্ট বলা হয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাই 5টি যে রিট আছে, 5টি রিট সম্পর্কে জেনে যেতে হবে। যে হেভিয়াস কর্পাস মানে বন্দি প্রত্যক্ষীকরণ, হেভিয়াস কর্পাস মানে কি? বন্দি প্রত্যক্ষীকরণ। বন্দি মানে কি? কোনো ব্যক্তিকে যদি আমরা অ্যারেস্ট করা হয় তাকে সশরীরে হাজির করতে হবে, এই ব্যাপারটা বন্দি প্রত্যক্ষীকরণ, ঠিক আছে। তারপর কি আছে আমাদের? ম্যান্ডামাস মানে পরমাদেশ দেওয়া, ঠিক আছে, পরমাদেশ, পরমাদেশ দেওয়া। তারপর রয়েছে কি? প্রহিবিশন মানে কি? প্রতিষেধ, প্রতিষেধ মানে নিষেধ করা, কোনো ব্যক্তি উচ্চ আদালত নিম্ন আদালতকে তার কাজের বিরুদ্ধে নিষেধ করতে পারে, প্রতিষেধ, ঠিক আছে। এরপর 4 নম্বরে কি হয়েছে? কুইয়ারন্টু, কুইয়ারন্টু মানে কি? কোন অধিকারে, মানে অধিকার পিচ্ছা, ঠিক আছে, কোন অধিকারে, অধিকার পিচ্ছা। আর 5 নম্বর যেটা রয়েছে সার্টিয়ারি মানে কি? উৎপ্রেষণ, এটা কি? উৎপ্রেষণ, ঠিক আছে, উৎপ্রেষণ মানে বিশেষভাবে জ্ঞাত হওয়া, ঠিক আছে, বিশেষভাবে জ্ঞাত হয় ব্যাপারটা। তাহলে খুব ইম্পর্টেন্ট। তাহলে এই রিট জারি করার ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা, আর হাইকোর্ট কত? হাইকোর্ট 226, হাইকোর্ট কত? খুব ইম্পর্টেন্ট 226 নম্বর ধারাতে তারা এই রিট জারি করতে পারে, গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, পরবর্তী আমরা কি পড়বো এবার? নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতিটা কি আমরা জানি। এই নির্দেশমূলক নীতি কত নম্বর পার্টে আমাদের রয়েছে? কত? পার্ট 4। তাহলে পার্ট 3 ছিল মৌলিক অধিকার, এই পার্ট 4 এ রয়েছে কি? নির্দেশমূলক নীতি। কত নম্বর আর্টিকেল? 36 থেকে 51 নম্বর ধারাতে, 36 থেকে 51 নম্বর। দেখো 36 নম্বর কি রয়েছে? এই নির্দেশমূলক নীতি বিষয়ে সংজ্ঞা বলা হয়েছে, তাই তো। এরপর 37 নম্বরটি এখানে আছে। এরপর দেখো 38 নম্বরে কি রয়েছে? জনস্বার্থে রাষ্ট্র সামাজিক শৃঙ্খলা সংরক্ষণ। 39 কি রয়েছে? এটা এটা একটু মনে রাখো। 39 এতে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, দিন দরিদ্রের জন্য বিনা অর্থে আইনত সাহায্য প্রদান, মানে কি? যারা আমাদের ভারতবর্ষে দরিদ্র মানুষ, যারা আইনি সাহায্য দরকার, যাদের সঠিক বিচার দরকার, সেক্ষেত্রে তারা কি করতে পারবে? তারা বিনা খরচে আইনি সাহায্য হবে। এটা কত নম্বর আর্টিকেল? 39A। আর 40 কি? গ্রাম পঞ্চায়েত গঠন, খুব ইম্পর্টেন্ট, গ্রামীণ স্বায়ত্তশাসন যেটা বলা হয়, পঞ্চায়েত গঠনের ব্যাপারটা বলা হয়েছে কত নম্বর আর্টিকেল? 40 নম্বর আর্টিকেল। এটা অনেক পরীক্ষাতে আসছে, খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, পঞ্চায়েত রাজ 40 নম্বর, ঠিক আছে। এরপর দেখো 41 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ, এটা অত নয়। এরপর দেখো এরপর কি রয়েছে আমাদের খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এখানে, এর একটু জেনে যেতে হবে, ঠিক আছে। 43 নম্বর কুটির শিল্পের প্রসার, এই ব্যাপারটা বলা হয়েছে 43 নম্বর। আর 43 কি বলা হয়েছে? যে শিল্প কারখানার প্রশাসনে শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ। আর 44 নম্বরটা স্টার মেরে রাখে, এটা পরীক্ষায় আসবেই, যে সমস্ত ভারতে একই আইন থাকবে, ইউনিফর্ম সিভিল কোড, সমস্ত ভারতবর্ষ জুড়ে একই আইন থাকবে, এটা 44 নম্বর আর্টিকেল, ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোড। এটি গোয়াতে চালু রয়েছে, ঠিক আছে, গোয়াতে চালু রয়েছে, অলরেডি চালু আছে, ঠিক আছে। এবং ভারতের মধ্যে প্রথম প্রথম উত্তরাখণ্ড রাজ্যে এটি চালু হয়, প্রথম উত্তরাখণ্ডে প্রথম চালু হয়, মানে কি? গোয়া পরাধীন ভারত থেকে চালু রয়েছে, ঠিক আছে, স্বাধীন হওয়ার ভারত আগে থেকেই ইউনিফর্ম সিভিল কোডটা গোয়াতে রয়েছে, এবং স্বাধীনতার পরে ভারতে প্রথম চালু হয়েছে উত্তরাখণ্ড রাজ্যে, যেটা খুব ইম্পর্টেন্ট, প্রথম চালু হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তাই ইউনিফর্ম সিভিল কোড 44 নম্বর আর্টিকেলটা, আইন সবার জন্য সমান। এরপর দেখো 45 নম্বরে কি? সে আগে যেটা বললাম আমরা, প্রত্যেকটা শিশুর শিক্ষার অধিকার 6 থেকে 14 বছর, তাই তো। তাহলে এই বিষয়টা আমাদের এখানেও আমাদের বলা হয়েছে 45 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। 6 বছর প্রত্যেকটা শিশু কি হতে হবে? শিশুর প্রতি যত্ন নিতে হবে, তাদের শিক্ষার অধিকার দিতে হবে, ঠিক আছে, 45 নম্বর আর্টিকেল। এরপর 46 কি রয়েছে? 46 তপশিলি জাতি অপশিলি মানুষদের জন্য শিক্ষা, অর্থনৈতিক স্বাস্থ্য রক্ষা করার ব্যবস্থা। এরপর দেখো 47, সেটাগুলো মনে রাখতে হবে, জীবনযাত্রা, নাগরিক পুষ্টিকর খাদ্যের। 48 নম্বরটা মনে রাখতে হবে, যে কৃষি ব্যবস্থা, পশুপালন ব্যবস্থাকে বিজ্ঞানসম্মত করে তুলতে হবে, এবং গৃহপালিত পশু হত্যা নিষিদ্ধ, খুব ইম্পর্টেন্ট। গাভী বা যে সমস্ত পশু ভার বহন করে, ঠিক আছে, আমরা যদি বলি গরু, ঠিক আছে, বলদ, ঠিক আছে, মানে যেগুলো আমাদের উপকার লাগে, সেই সমস্ত উপকারী পশু, গৃহপালিত পশু, ঠিক আছে, ভারবাহী পশু আমাদেরকে হত্যা করা নিষিদ্ধ, কোন রকম হত্যা করা যাবে না। এটা কত নম্বর আর্টিকেল? এটা 48 নম্বর আর্টিকেল বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। আর 48 কি রয়েছে? বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। এরপর 49 কি? যে সমস্ত স্মৃতিসৌধ রয়েছে, যেমন তাজমহল, লালকেল্লা, যে সমস্ত স্মৃতিসৌধ রয়েছে ভারতে, সেগুলোকে সংরক্ষণ করতে হবে। আর 50 নম্বর একটা পরীক্ষা আসে, যে কি 50 নম্বর আমরা বলেছিলাম 50-50, মানে কি? বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা, বিচার বিভাগ আর শাসন বিভাগ কি দুটো আলাদা বিষয়, এটা করা হয়েছে 50 নম্বর আর্টিকেল। আর 51 কি রয়েছে? আন্তর্জাতিক শান্তি, আন্তর্জাতিক সারা বিশ্ব জুড়ে শান্তি নিরাপত্তা সুনিশ্চিত হতে হবে, কত নম্বর আর্টিকেল? এটা 51 নম্বর আর্টিকেল। পরবর্তী দেখো, পরবর্তী আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এবার আসছে কি? মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য কি? মৌলিক কর্তব্য আমরা কি বললাম? 4 এতে আছে, তাই তো, 4 এতে আছে, কত অংশে? 4A অংশে। পার্ট কত? পার্ট 4A, তাই তো, পার্ট 4A। এবার আর্টিকেল কত? ধারা কত? 51 নম্বর ধারাতে রয়েছে মৌলিক কর্তব্য,
ঠিক আছে। এই মৌলিক কর্তব্য বর্তমান কটা? বর্তমানে আমাদের রয়েছে 11টি মৌলিক কর্তব্য, আগে ছিল কটি? 10টি। ঠিক আছে। 11তম কোনটা? 11তম যেটা হলো আমাদের খুব ইম্পর্টেন্ট, এই 11তম হলো কি 86তম সংশোধনের মাধ্যমে 2002 সালে আমাদের যুক্ত হয়েছে কি, যে 6 থেকে 14 বছর প্রত্যেকটা শিশুর কি করতে হবে? আমাদের শিক্ষা দিতে হবে, সর্বশিক্ষা যে ব্যাপারটা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সুযোগ করে দিয়েছে, এটা হচ্ছে 11তম মৌলিক কর্তব্য। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। এবং এই মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে কোন কমিটি সুপারিশ এসেছিল? যে শরণশীল কমিটি, শরণশীল কমিটি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা থেকে আমাদের আসে শরণশীল কমিটি, শরণশীল কমিটির সুপারিশ আমাদের এসেছিল। ঠিক আছে, এই মৌলিক কর্তব্য ব্যাপারটা। এবং এই মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, রাশিয়া থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আরেকটু আগে আমি যেটা বললাম, এই মৌলিক অধিকার আমাদের কোন দেশ থেকে হয়েছে? আমেরিকা থেকে, আমেরিকা থেকে। ঠিক আছে, মৌলিক অধিকার আমেরিকা থেকে, আর মৌলিক কর্তব্য কোথায়? রাশিয়া থেকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, এটা আমাদের পরীক্ষা আসতে পারে। 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল। 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য কি হয়? সংবিধানে যুক্ত হয়। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমরা যেটা পড়বো কি, আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রপতি উপরাষ্ট্র বিষয় সম্পর্কে। ঠিক আছে, এখান থেকে কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে? দেখো, আর্টিকেল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারে, বর্তমান রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি বিষয়ে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই বিষয়ে আমরা ডেসক্রিপটিভ ক্লাস করিয়েছি, সেখানে একটু দেখে নিতে হবে। দেখো, এখানে যে বিষয়টা আমাদের আছে, রাষ্ট্রপতি বিষয়টা কি, আমাদের সর্বোচ্চ তিনি নাগরিক, ভারতের প্রথম সর্বোচ্চ প্রশাসক রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হলো ভারতের প্রথম নাগরিক। ঠিক আছে, রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক। এবং রাষ্ট্রপতি ন্যূনতম বয়স কত হতে হবে? ন্যূনতম বয়স হতে হবে ক বছর? ন্যূনতম মানে সবচেয়ে ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। খুব ইম্পর্টেন্ট, 35 বছর তাকে বয়স হতেই হবে, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। এবং ক বছরের জন্য নির্বাচিত হয় রাষ্ট্রপতি? 5 বছরের জন্য নির্বাচিত হয়। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ক বছর? 5 বছরের জন্য নির্বাচিত হয়। কার্যকাল ক বছর? 5 বছর, মনে থাকবে। এবং নিম্নতম বয়স হতে হবে কত বছর? 35 বছর। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হতে একই নিয়ম। এবার এবং রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় কে? এই বিষয়ে আমরা পড়বো এখানে। দেখো, 52 নম্বরে কি হয়েছে? ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে, বিষয়টা বলা হয়েছে 52 নম্বর ধারাতে। 53 নম্বর কি হয়েছে? 53 হয়েছে কেন্দ্রের শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। এরপর 54 নম্বরটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যে রাষ্ট্রপতি নির্বাচন। এই রাষ্ট্রপতি নির্বাচনটা আমাদের পরীক্ষা আসতে পারে। তাহলে দেখো, রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে পড়ে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 54 নম্বর আর্টিকেল, এখানে কিন্তু পরীক্ষা আমাদের আসতে পারে, যে 54 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচন। ঠিক আছে, ইলেকট্রাল কলেজ। এবং রাষ্ট্রপতি নির্বাচন কারা করে? লোকসভা। তাই এই রাষ্ট্রপতি নির্বাচনটা কে করে? এই রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়? যে লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা। এবং এই রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কোন বিভাগের মধ্যে পরীক্ষা আছে, যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এই নির্বাচন ব্যাপারটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন, এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসে। তাহলে একটু মনে রাখতে হবে যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, এটা আমরা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে। কোন দেশ থেকে? আয়ারল্যান্ড। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এই যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, কত নম্বর আর্টিকেল? 54 নম্বর আর্টিকেল। এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইলেকট্রাল কলেজের মাধ্যমে। ঠিক আছে, ইলেকট্রাল কলেজের মাধ্যমে এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। এরপর রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কিভাবে, পদ্ধতিটা বলা হয়েছে কি, 55 নম্বর। রাষ্ট্রপতির শাসনকাল 5 বছরের জন্য নির্বাচিত হয়, এটা কত? 56 নম্বর আর্টিকেল। রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারবে, এটা 57 নম্বর আর্টিকেল। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে? একটু আগে বললাম, ন্যূনতম বয়স হতে হবে 35 বছর, তাই তো? কোনো প্রশাসনিক পদে থাকা যাবে না। এবং রাষ্ট্রপতিকে শপথ, খুব ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা একটু মনে রেখে দাও। 60 নম্বর আর্টিকেল, রাষ্ট্রপতি শপথ। কত নম্বর আর্টিকেল? 60 নম্বর আর্টিকেল। কে করে রাষ্ট্রপতি শপথ? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, প্রধান বিচারপতি, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। তাই রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কত নম্বর আর্টিকেল? এটা 60 নম্বর আর্টিকেল। এবং রাষ্ট্রপতি ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট মানে কি? পদচ্যুতি। মানে রাষ্ট্রপতি যদি কোনো অন্যায় কাজ করে, কোনো কিছু তার বিরুদ্ধে যদি কিছু পাওয়া যায়, তাকে পদচ্যুত করা হয়, তার পদ দিয়ে সরিয়ে দেওয়া হয়, এটা বলা হয় ইমপিচমেন্ট। এটা কত নম্বর আর্টিকেল? এটা 61 নম্বর আর্টিকেল। অনেক পরীক্ষাতে এটা এসে 61 নম্বর আর্টিকেল। এবং রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চায়, তাই তিনি কার কাছে পদত্যাগ পত্র দেবেন? তিনি দেবেন উপরাষ্ট্রপতির কাছে। তাই রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চায়, তাহলে কার কাছে পদত্যাগ পত্র দেবে? উপরাষ্ট্রপতির কাছে। এটা কিন্তু মনে থাকে। তাই রাষ্ট্রপতির শপথ 60 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এটা কে করে? সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি। আর 61 নম্বর ইমপিচমেন্ট। ঠিক আছে, এই ব্যাপারটা একটু জেনে রাখতে হবে। আর রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ড থেকে 54 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, তাহলে এখানে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে মোটামুটি জেনে গেলাম। এরপর আমাদের জানতে হবে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি, দেখো, এই যে উপরাষ্ট্রপতির পদ, রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়, তাহলে
উপরাষ্ট্রপতি তার পদে আসীন হয় এবং 2 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়। তাহলে আমরা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আমাদের আসে যে রাষ্ট্রপতি ধরো পদ থেকে অপসিত হলো, মানে পদচ্যুত হয়ে গেল, তখন সেক্ষেত্রে কি করতে হবে, উপরাষ্ট্রপতি পদে যে থাকবে সে তখন এই রাষ্ট্রপতির পদ ভূমিকা পালন করবে এবং 2 মাসের মধ্যে নতুন করে রাষ্ট্রপতি আমাদের নির্বাচন করতে হবে। ঠিক আছে, তাহলে এই 51 থেকে আমরা কি পড়লাম, 52 থেকে 61, তাই তো এই 62 পর্যন্ত আমাদের কি হলো, আমাদের রাষ্ট্রপতি সম্পর্ক হয়ে গেল। ঠিক আছে, এরপর আমাদের 63 নম্বরে কি আসে, উপরাষ্ট্রপতি। 63 নম্বরে আমাদের কি আসে, উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি কি, সেই একই রকম বিষয় আমাদের উপরাষ্ট্রপতি বলে গেলে তার ন্যূনতম বয়স হতে হবে ক বছর, সেই 35 বছর। ঠিক আছে, কার্যকাল ক বছর, 5 বছর। দেখো এখানে একটু পড়ে নিই, উপরাষ্ট্রপতি থাকবে 63 নম্বর আর্টিকেলে বলা হয়েছে উপরাষ্ট্রপতি থাকবে। উপরাষ্ট্রপতি হলেন পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। খুব ইম্পর্টেন্ট যে রাজ্যসভা সভাপতিত্ব করে কে, রাজ্যসভায় সভাপতিত্ব করে কে, উপরাষ্ট্রপতি। বর্তমান উপরাষ্ট্রপতি কে রয়েছেন, খুব ইম্পর্টেন্ট, জগদীপ ধনখড়। ঠিক আছে, এটা আমাদের পরীক্ষা আসতে পারে। এবং আমাদের রাষ্ট্রপতি কি রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে দ্রৌপদী মুর্মু, তাই তো, দ্রৌপদী মুর্মু। খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষায় এসছে যে তিনি কোন রাজ্যের বাসিন্দা, তাই তো, তিনি ঝাড়খণ্ড, তাই তো, ঝাড়খণ্ডের বাসিন্দা। ঠিক আছে, এবার তিনি প্রথম আমাদের এসটি কমিউনিটির, ঠিক আছে, যে আমরা যেটা বলি, ঠিক আছে, তপশিলি জাতিভুক্ত, ঠিক আছে, তপশিলি উপজাতিভুক্ত মানে যেটা ব্যাপারটা, ঠিক আছে, শিডিউল ট্রাইব, ঠিক আছে, এই ব্যাপারটা মনে রাখতে হবে। তাহলে এই বিষয় থেকে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আসতে অনেক সময়। এবার দেখো, যেখানে উপরাষ্ট্রপতি ব্যাপারটা মনে রাখো, উপরাষ্ট্রপতি কত বছর, 35 বছর, জগদীপ ধনখড়, এবং তিনি রাজ্যসভার কি চেয়ারম্যান। রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদে তিনি দায়িত্ব গ্রহণ করে, একটু আমরা পড়লাম সেটা, ঠিক আছে, 62 নম্বর আর্টিকেলে। এরপর দেখো উপরাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা বলা হয়েছে কত নম্বর আর্টিকেল, 66 নম্বর। ঠিক আছে, এবং উপরাষ্ট্রপতি পদের সময়কাল ক বছর, 5 বছর, তাই তো, 5 বছরের জন্য তিনি নির্বাচিত হন। এবং উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পূর্বেই তিনি উপরাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। ঠিক আছে, এবং উপরাষ্ট্রপতি যদি তিনি পদত্যাগপত্র করতে চায়, তিনি কার কাছে পদত্যাগপত্র দেবেন, এবং উপরাষ্ট্রপতির শপথে, যে উপরাষ্ট্রপতির শপথ 69 নম্বর আর্টিকেলে বলা হয়েছে উপরাষ্ট্রপতির শপথ ব্যাপারটা। ঠিক আছে, কে করাবে উপরাষ্ট্রপতি, কি শপথ বাক্য কে করাবে, পাঠ করাবে, রাষ্ট্রপতি, তাই তো, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবে। ঠিক আছে, এবং আকস্মিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা ভোগ দায়িত্ব পালন করতে পারে, 70 নম্বর আর্টিকেল। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় 71 নম্বর আর্টিকেল বলা হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা, এটা আমাদের মনে রাখতে হবে, 72 নম্বর আর্টিকেল। কেন্দ্রীয় সরকার প্রশাসনিক ক্ষমতা সম্প্রসারণ, এটা একটু মনে রাখতে হবে, 72 নম্বর আর্টিকেলটা। ঠিক আছে, এবার দেখো, তাই উপরাষ্ট্রপতি বুঝতে পারলাম কোন ব্যাপারটা, তাই রাজ্যসভায় সভাপতিত্ব করেন তিনি, এটা 64 নম্বর আর্টিকেল বলে, এই যে 64 নম্বর আর্টিকেল বলে তিনি উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান, এই যে 64 নম্বর, এটা মনে রাখতে হবে, 64 নম্বর আর্টিকেলটা মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন, তাই তো, খুব ইম্পর্টেন্ট, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন, ডক্টর জাকির হোসেন। তাহলে এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে আমাদের। এবং উপরাষ্ট্রপতির পদ শূন্য হলে 6 মাসের মধ্যে আবার নতুন করে উপরাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এবার দেখো পরবর্তী বিষয় আমাদের কি আসছে, কেন্দ্রীয় বিষয়টা আমাদের জানতে হবে, যে কেন্দ্রীয় পরিষদ অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেল, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ অ্যাটর্নি জেনারেল, 74 নম্বর আর্টিকেল থেকে। ঠিক আছে, আমরা আগেই পড়েছি। এবার দেখো রাষ্ট্রপতিকে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য কে থাকে, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ গঠিত করে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কি হয়, মন্ত্রী পরিষদ গঠন করা হয়। আমরা জানি সেন্টারে যেটা ক্যাবিনেট মন্ত্রী বলা হয়। ঠিক আছে, যে রাষ্ট্রপতিকে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থাকে। এটা কত নম্বর আর্টিকেল, 74। কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন প্রণালী কিভাবে গঠন হবে, এই ব্যাপারটা বলা হয়েছে 75 নম্বর আর্টিকেল। তারপরে 76 নম্বরটা একটু মনে রাখতে হবে, যে ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবে, অ্যাটর্নি জেনারেল খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমাদের পরীক্ষাটা আসতে পারে। ঠিক আছে, বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল কে, তোমরা একটা কমেন্টে জানাবে বর্তমান অ্যাটর্নি জেনারেল কে। আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে করিয়েছি, আমাদের ম্যারাথন ক্লাস, ওগুলো কিন্তু ভালো করে জেনে নেবে, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। ঠিক আছে, দেখো ভারতের একজন অ্যাটর্নি জেনারেল থাকবে, এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, 76 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এবং অ্যাটর্নি জেনারেলের কার্যকাল ক বছর, এটা আমাদের আসতে পারে, যে অ্যাটর্নি জেনারেলের কার্যকাল ক বছর, সেই বিষয়ে একটু আমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি হয়েছে, কেন্দ্রীয় সরকারের যে কার্যপ্রণালী, শাসন প্রণালী কিভাবে হবে, 77 নম্বর। প্রধানমন্ত্রীর কর্তব্য রাষ্ট্রপতিকে সরকার সিদ্ধান্ত করবে। ঠিক আছে, এর বিষয়ে দেখো এই পার্লামেন্ট সম্পর্কে একটু ভালো করে আমাদের জেনে যেতে হবে। ভারতীয় যে পার্লামেন্ট রয়েছে, এই পার্লামেন্ট বিষয়ে কিন্তু একটু ভালো করে আমাদের জেনে যেতে হবে। এখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্ন আসে। দেখো পার্লামেন্ট কত নম্বর আর্টিকেল, 79, তাই তো। পার্লামেন্ট কত নম্বর আর্টিকেল, পার্লামেন্ট আমাদের রয়েছে কত, 79। দেখো কেন্দ্রীয় পার্লামেন্ট, এটা আমরা একটু কি জানলাম, পার্ট কত, এটা কত নম্বর পার্টে রয়েছে, যে কেন্দ্রীয় পার্লামেন্টের বিষয়টা আমাদের, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের কত, আমরা পড়েছি কি 4 এতে রয়েছে কি, মৌলিক কর্তব্য, তাই তো। আর এটা আমাদের কেন্দ্রীয় পার্ট, এটা পার্ট 5 রয়েছে কেন্দ্র আমাদের যে পার্লামেন্টের বিষয়টা, সেন্ট্রাল মন্ত্রী পরিষদের ব্যাপারটা পুরোপুরি আমাদের কত নম্বর, পঞ্চম পার্টে রয়েছে, পঞ্চম ভাগে রয়েছে।
এবার দেখো 79 খুব ইম্পর্টেন্ট, যে পার্লামেন্টের গঠনতন্ত্র সম্পর্কে বলা হয়েছে কত, 79 79 নম্বর আর্টিকেল। ঠিক আছে, ভারতীয় পার্লামেন্ট সম্পর্কে বলা হয়েছে। এবং ভারতীয় পার্লামেন্টের একটার মধ্যে কি রয়েছে, এটা হচ্ছে রাজ্যসভা, একটা কি লোকসভা। রাজ্যসভা কি উচ্চ কক্ষ, উচ্চ কক্ষের নাম কি রাজ্যসভা, নিম্নকক্ষের নাম কি, নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। ঠিক আছে, নিম্নকক্ষ কি লোকসভা। তাই রাজ্যসভা কত নম্বর আর্টিকেল, 80 উপরের দিকে। ঠিক আছে, নিচের দিকে কত রয়েছে, নিচের দিকে আমাদের রয়েছে লোকসভা, লোকসভা কত 81 মনে থাকবে। তাই পার্লামেন্ট 79, 79 পর কি আসে 80, তারপর আমাদের কি 81, 80তে রাজ্যসভা এবং 81 কি লোকসভা। এবং পার্লামেন্টের মোট তিনটি, আমাদের পার্লামেন্ট গঠন হয় কিভাবে, লোকসভা, রাজ্যসভা আর কি রাষ্ট্রপতি নিয়ে। ভারতীয় পার্লামেন্ট তিনটি জিনিস নিয়ে গঠিত। ঠিক আছে, তিনটি জিনিস নিয়ে গঠিত, এক হচ্ছে রাজ্যসভা, 2 লোকসভা, 3 নম্বর কি রাষ্ট্রপতি। এই তিনটি বিষয়ে আমাদের ভারতীয় পার্লামেন্ট গঠিত। ঠিক আছে, এবার দেখো এরপর যে বিষয়টা 82 নম্বর আর্টিকেল, জনগণনার পর পার্লামেন্টের উভয় কক্ষের আসন সংখ্যার পরিবর্তনের বিষয়টা বলা হয়েছে 82। এবার দেখো পার্লামেন্টের কার্যকালের সময়সীমা, এটা 83। ঠিক আছে, আমরা জানি পার্লামেন্টের কার্যকালের সময়সীমা 83। 84 কি পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য যোগ্যতা, মানে লোকসভার রাজ্যসভার যে সদস্য যারা হবে তাদের যোগ্যতা কি থাকবে এই ব্যাপারটা। পার্লামেন্টের অধিবেশন কখন আহ্বান করা হবে, কখন স্থগিত রাখা হবে, এটা বলা হয়েছে 85 নম্বর আর্টিকেল। পার্লামেন্টের উভয় কক্ষে রাষ্ট্রপতির বার্তা প্রদান করা হয়। ঠিক আছে, আমরা জানি পার্লামেন্টের উভয় কক্ষে রাষ্ট্রপতি কি করে, প্রথম তিনি বক্তব্য পেশ করেন। ঠিক আছে, বার্তা দেন। ঠিক আছে, এরপর 87 নম্বর আর্টিকেল, পার্লামেন্টের বিশেষ অধিবেশন রাষ্ট্রপতি বিশেষ বার্তা রয়েছে, স্পেশাল অ্যাড্রেস। এরপর 88 নম্বর কি, পার্লামেন্টের সদস্য না হয় পার্লামেন্টের অভ্যন্তরে অ্যাটর্নি জেনারেল কি রাখতে পারে, বক্তব্য রাখতে পারে। ঠিক আছে, বক্তব্য রাখতে পারে, কিন্তু কোনো ভোটাভুটির ক্ষেত্রে তিনি অংশগ্রহণ করতে পারে না। তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। 88 নম্বর আর্টিকেল, পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের অভ্যন্তরে অ্যাটর্নি জেনারেল কি রাখতে পারে, বক্তব্য রাখতে পারেন, কিন্তু তিনি কোনো ভোটাভুটি, তিনি ভোটাভুটি কিছু করতে পারবেন না। ঠিক আছে, তিনি কোনো ভোট দিতে পারবেন না। এটা যদি আমাদের মনে থাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে এটা একটু মনে রাখবে, আমাদের প্রশ্নটা দেওয়া আছে আর ভেঙ্কটরামন। ঠিক আছে, আর ভেঙ্কটরামন। ঠিক আছে, আর ভেঙ্কটারমণি। ঠিক আছে, আর ভেঙ্কটরমণি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপর দেখো, এরপর যেটা আমাদের মনে রাখতে হবে, এবং তাহলে খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা জেনে রাখতে হবে, লোকসভা রাজ্যসভা বিষয়টা আমরা পরবর্তী পড়বো। দেখো এরপর আমাদের যে বিষয়টা রয়েছে কি, রাজ্যসভার চেয়ারম্যানকে, একজন চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান থেকে রাজ্যসভার চেয়ারম্যানকে, উপরাষ্ট্রপতি হয় একটু আমরা জানলাম উপরাষ্ট্রপতি, আর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদচ্যুত, এটা 90 নম্বর। চেয়ারম্যান অনুপস্থিতিতে ডেপুটি চেয়ারম্যান সভাপতিত্ব করবে। ঠিক আছে, লোকসভায় একজন কি থাকে, স্পিকার থাকে, 93 আর্টিকেল। ঠিক আছে, লোকসভায় একজন কি থাকে, স্পিকার থাকে, স্পিকার লোকসভায় সভাপতিত্ব করেন। ঠিক আছে, বর্তমান স্পিকারকে ওম বিড়লা, ওম বিড়লা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। তাই এটা কিন্তু পরীক্ষা আমাদের আসতে হবে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার এই বিষয়গুলো সম্পর্কে। এবং এই স্পিকারের কার্যকাল ক বছর, 5 বছর। কারণ কি তিনি লোকসভার সদস্য হন, আর লোকসভার সদস্যদের কার্যকাল 5 বছর, আর রাজ্যসভার সদস্যদের কার্যকাল ক বছর, রাজ্যসভার সদস্যদের 6 বছর। ঠিক আছে, আর লোকসভার ক বছর, লোকসভা 5 বছর। মনে থাকবে, এটা মনে থাকে। আর রাজ্যসভার সদস্যদের বয়স হতে হবে ন্যূনতম ক বছর, ন্যূনতম বয়স 30 বছর, ন্যূনতম বয়স 30 বছর। আর লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স হতে হবে, সবচেয়ে কম বয়স, ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। ঠিক আছে, ন্যূনতম বয়স হতে হবে, ন্যূনতম মানে কি সবচেয়ে কম 25 বছর, এটা মনে থাকে। ঠিক আছে, এরপর দেখো যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এবার লোকসভা স্পিকারের বিষয়টা বলা হচ্ছে 94 আর্টিকেল। পরবর্তী দেখো, পরবর্তী বিষয় 96 নম্বর আর্টিকেল কি হচ্ছে, স্পিকার, ডেপুটি স্পিকার লোকসভায় সভাপতিত্ব করতে পারবেন না। ঠিক আছে, এই বিষয়টা বলা হয়েছে। ঠিক আছে, 96 আর্টিকেল। 97 কি, লোকসভায় স্পিকার, ডেপুটি স্পিকার, চেয়ারম্যানের, ডেপুটি চেয়ারের ভাতা সংক্রান্ত বিষয় বলা হয়েছে। কত নম্বর, তাদের ভাতা, এই বিষয়টা মানে কিভাবে তাদের বেতন দেওয়া হবে এই ব্যাপারটা। তাদের বেতন দেওয়া হয় কোথা থেকে, সঞ্চিত যে ব্যয় তহবিল, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এখান থেকে কি করা হয়, রাজ্যসভা, লোকসভা স্পিকার, ডেপুটি স্পিকার তাদের ভাতা, তাদের বেতন ভাতা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, স্যালারি দেওয়া হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখে। ঠিক আছে, এরপর দেখো, এরপর কি রয়েছে, পার্লামেন্টের সচিবালয় পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণ করাবে, 99 নম্বর আর্টিকেল। পার্লামেন্টের যে সদস্যদের শপথ গ্রহণের ব্যাপারটা কত নম্বর আর্টিকেল, 99 নম্বর আর্টিকেল। পার্লামেন্টের ভোটদান পদ্ধতি, কোরাম কেমন হবে, কোরাম আমরা জানি 1/10, এই 1/10 অংশ সদস্যের যদি উপস্থিতি যদি না থাকে তখন কি হয়, পার্লামেন্টের কি হয়, কোরাম হয়। পার্লামেন্টের আসন শূন্য হলে তখন কি ব্যবস্থা গ্রহণ করা হবে, পার্লামেন্টের সদস্যদের যোগ্যতা হারানোর বিষয়, মানে কি কারণে তাদের যোগ্যতা হারাতে পারে। ঠিক আছে, এরপর পার্লামেন্টের সদস্যদের সদস্যপদ খারিজ হবে কোন কারণে, 103 নম্বর আর্টিকেল, খুব ইম্পর্টেন্ট। শপথ গ্রহণের পর ভোটদান সম্পর্কিত বিধিনিষেধ, পার্লামেন্টের সদস্যদের ক্ষমতা সুযোগ সুবিধা রয়েছে কি, 105। পার্লামেন্টের সদস্যদের বেতন ভাতা সংক্রান্ত বিষয় বলা হয়েছে কত নম্বর, 106।
ঠিক আছে। আর তাদের বেতন যে দেওয়া হবে, কোথা থেকে দেওয়া হবে এই বিষয়টা বলা হয়েছে সঞ্চিত ব্যয় তহবিল 97। আর তাদের যে বেতন ভাতা সংক্রান্ত বিষয় কত 106। ঠিক আছে, এই বিষয়টা একটু জেনে রাখতে হবে। এরপর দেখো কোনো বিল, আমরা জানি বিল যে মানি বিল থাকে, সাধারণ বিল থাকে, তাই তো এই ধরনের বিল মানে অর্থ বিল থাকে। তাহলে বিল উত্থাপন পাস করানোর বিষয় কত নম্বর আর্টিকেল 107। পার্লামেন্টের যৌথ অধিবেশন খুব ইম্পর্টেন্ট 108 নম্বর আর্টিকেল। ঠিক আছে, পার্লামেন্টের যৌথ অধিবেশন কি আহ্বান করেন, এই যৌথ অধিবেশন আহ্বান করেন কে, রাষ্ট্রপতি, তাই তো। রাষ্ট্রপতি যৌথ অধিবেশন কি করেন, আহ্বান করেন মানে ডাকেন, আহ্বান করেন। ঠিক আছে, কিন্তু সভাপতিত্ব করেন কে, সভাপতিত্ব করেন হচ্ছে স্পিকার। সভাপতিত্ব করেন এই যৌথ অধিবেশনে, সভাপতিত্ব করেন কে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের আসে, কি হবে, স্পিকার। তিনি রাষ্ট্রপতি কি করতে পারে, যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন, কিন্তু সভাপতিত্ব করবেন কে, স্পিকার, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপর দেখো 109 নম্বর আর্টিকেল কি হচ্ছে, অর্থ বিলের ক্ষেত্রে বিশেষ সাংবিধানিক পদ্ধতি বন্দোবস্ত রয়েছে। অর্থ বিলের সংখ্যা 110, খুব আসে পরীক্ষায়। অর্থ বিল, মানি বিল যেটা রয়েছে, এই মানি বিলের সংখ্যা বলা হয়েছে কত নম্বর আর্টিকেল 110। এরপর দেখো বিলের উপর সম্মতি প্রদান, আমরা জানি কোনো বিল যদি আইনে পরিণত হতে কি করতে হবে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি স্বাক্ষর দিতে হবে। ঠিক আছে, তাই তো সর্বোচ্চ পর্যায়ে, সর্বশেষ পর্যায়ে পার্লামেন্টের আনুমানিক ব্যয় সংক্রান্ত বিষয়, পার্লামেন্টের বিনিয়োগ সংক্রান্ত বিষয়, এই বিষয়টা এখানে যেটা আমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট এই জায়গায়। ঠিক আছে, অর্থ বিষয়ক বা রাজস্ব বিষয়ক বিল, ফিনান্সিয়াল বিল সংক্রান্ত বিষয় কত নম্বর 117। পার্লামেন্টের আইন পাস, যে আইন পাস হবে কত নম্বর আর্টিকেল বলা হয়েছে, কিভাবে আইন পাস হবে, এটা 118। ঠিক আছে, অর্থ সংক্রান্ত কাজে পার্লামেন্টের নিয়ন্ত্রণ, পার্লামেন্টের ব্যবহার্য ভাষা 120 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এগুলো অত ইম্পর্টেন্ট। এরপর দেখো পার্লামেন্টের 123 নম্বর আর্টিকেল রয়েছে, পার্লামেন্টের অবসরকালীন সময়ে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি বা অর্ডারে জারি করতে পারে, খুব ইম্পর্টেন্ট 123 নম্বর আর্টিকেল। তাহলে পার্লামেন্টের অবসরকালীন সময়ে, ঠিক আছে, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে, অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে কত নম্বর আর্টিকেল 123, 1 2 3, এটা হচ্ছে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা মনে রাখতে হবে। এরপর দেখো সুপ্রিম কোর্ট, আমরা জানি ভারতের সর্বোচ্চ আদালত কি, সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের গঠন 124 নম্বর বলা হয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ভাতা এই ব্যাপারটা বলা হয়েছে 125। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করে কে, আমাদের জানি রাষ্ট্রপতি নিয়োগ করেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে, রাষ্ট্রপতি। ঠিক আছে, এরপর কি বর্তমান সুপ্রিম কোর্টের বিচারপতি কি, খুব ইম্পর্টেন্ট, আমরা জানি কি সঞ্জয় খান্না, তাই তো, খান্না। কত নম্বর বিচারপতি তিনি, 51তম। ঠিক আছে, ক বছর জন্য নির্বাচিত হয়, 6 বছর, তাই তো, 6 বছরের জন্য নির্বাচিত হয়। কত বছর পর্যন্ত, 65 বছর পর্যন্ত। 65 বছর বেশি যদি হয়ে যায় তিনি আর থাকতে পারবে না সুপ্রিম কোর্টের বিচারপতি। ঠিক আছে, 6 বছর বা 65 যে কোনো একটা থাকলে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপর সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির উপস্থিতি, অভিলেখ যে কোর্ট 129, সুপ্রিম কোর্টের আসন, সুপ্রিম কোর্টের মূল এলাকা 131 নম্বর আর্টিকেল, হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল করার আদালত, এই ব্যাপারটা। ঠিক আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট অতটা নয়, তাই এই বিষয়গুলো জেনে যাচ্ছে। সুপ্রিম কোর্টের ব্যাপারটা 124। ঠিক আছে, পরবর্তী দেখো এরপর আমাদের সুপ্রিম কোর্টের ব্যাপারে গঠন কার্যাবলী কিভাবে পরিচালনা হয়, সুপ্রিম কোর্টের কিভাবে রায়গুলো আসে। ঠিক আছে, এগুলো একটু জেনে রাখতে অল্প বিস্তার একটু জানলে হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। স্পেশাল লিভ কি সুপ্রিম কোর্টের। ঠিক আছে, এরপর সুপ্রিম কোর্টের অন্যান্য ক্ষমতা যে বিষয়গুলো, সুপ্রিম কোর্টের সহায়তা প্রদান। পরবর্তী রয়েছে সুপ্রিম কোর্ট ও কর্মচারীদের জন্য ব্যয় খরচজনিত বিষয়, সুপ্রিম কোর্টের ব্যাখ্যা সংক্রান্ত বিষয় 147। ঠিক আছে, এরপর আমাদের যেটা মনে রাখতে হবে ক্যাগ, CAG, ক্যাগ মানে কি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আমাদের অনেক পরীক্ষাতে এসছে। ঠিক আছে, ক্যাগের বিষয়টা একটু আমাদের আসতে পারে, এটা আমাদের জেনে রাখতে হবে যে ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্যাগ। এবার এখান থেকে যেটা আমাদের প্রশ্ন আসতে পারে যে ক্যাগের কার্যকাল ক বছর। ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন আসতে ক বছর, ক্যাগের কার্যকাল 6 বছর। ঠিক আছে, এবং ক্যাগ 148 নম্বর আর্টিকেল বলা হয়েছে যে ভারতে একজন নিয়ন্ত্রক মহাগণনা পরীক্ষক থাকবেন। এই ক্যাগকে নিয়োগ করেন কে, রাষ্ট্রপতি নিয়োগ করে, তাই তো, রাষ্ট্রপতি নিয়োগ করে। ঠিক আছে, এবং ভারতের নিয়ন্ত্রক মহাগণনা পরীক্ষক ক্ষমতা কার্যাবলী 149 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এই বিষয়টা জেনে রাখতে হবে। এরপর দেখো বর্তমান ক্যাগ গেট, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ওই ক্লাসগুলো সব দেওয়া রয়েছে, ভালো করে কিন্তু দেখতে হবে, ওখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো রাজ্যপাল, গভর্নর, রাজ্যপাল সম্পর্কে এবার আমরা জানবো। আগে আমরা সেন্ট্রাল কেন্দ্র সম্পর্কে জানলাম, এবার আমাদের কি জানবো, রাজ্যপাল সম্পর্কে। এই রাজ্যপাল সম্পর্কে আমাদের বিষয়টা কোন পার্টে রয়েছে, আমাদের এটা কত নম্বর পার্ট, পার্ট 6, তাই তো, পার্ট 6 রয়েছে আমাদের রাজ্যপাল বিষয়, রাজ্যের বিষয়জন্য প্রশাসনিক ক্ষমতা বিষয়ে। পার্ট কত, পার্ট 6তে, পার্ট 6। ঠিক আছে, 6, পার্ট কত, 6 এ রয়েছে রাজ্যপাল মানে রাজ্যের বিষয়টা। কেন্দ্রীয় বিষয়টা 5 পার্টে ছিল, 5, তাই তো। এবার 6 নম্বর পার্টে আছে রাজ্যের বিষয় রাজ্যপাল, তাই তো। তাহলে 152 নম্বর আর্টিকেলে কি রয়েছে, রাজ্যের সংজ্ঞা,
রাজ্যের ডেফিনেশন অফ স্টেট 152 নম্বর আর্টিকেল। তারপর বলা হয়েছে কি 153 নম্বর আর্টিকেল, প্রত্যেক রাজ্যে কি থাকবে, একজন করে কি থাকবেন, রাজ্যপাল থাকবে। এই বিষয়টা বলা হয়েছে কত নম্বর আর্টিকেল, 153 নম্বর আর্টিকেল বলা হয়েছে প্রত্যেক রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবে। ঠিক আছে, এরপর রাজ্যের প্রশাসনিক ক্ষমতা সমস্ত কিছু কার হাতে থাকে, রাজ্যপালের হাতে। ঠিক আছে, প্রশাসনিক ক্ষমতা খুব ইম্পর্টেন্ট, এক্সিকিউটিভ পাওয়ার সমস্ত কিছু কার হাতে থাকে, রাজ্যপালের হাতে। এবং রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়, রাষ্ট্রপালকে নিয়োগ করে কে, রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। এটা কত নম্বর আর্টিকেল, 155 নম্বর আর্টিকেল, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। তাই রাজ্যপালকে নিয়োগ করে কে, রাষ্ট্রপতি। ঠিক আছে, তাই রাজ্যপালের এই যে নিয়োগ প্রক্রিয়া কত, 155 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এরপর রাষ্ট্রপতি নিয়োগ করেন। রাজ্যপালের পদের কার্যকাল ক বছর, রাজ্যপাল নির্বাচিত হয় ক বছরের জন্য, 5 বছরের জন্য। ঠিক আছে, 5 বছরের জন্য। এবং রাজ্যপালের ন্যূনতম বয়স হতে কত হবে, 35 বছর। রাজ্যপালকে ন্যূনতম বয়স কত হতে হবে, 35 বছর। এরপর রাজ্যপাল পদে রাজ্যপালের শপথ 159। তাই রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করায় কে, খুব ইম্পর্টেন্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করায় কে, হাইকোর্টের প্রধান বিচারপতি। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। রাজ্যপালকে নিয়োগ করে রাষ্ট্রপতি, রাজ্যপালকে নিয়োগ করে কে, রাষ্ট্রপতি, কিন্তু রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করায় কে, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করায় আমাদেরকে হাইকোর্টের প্রধান বিচারপতি। খুব ইম্পর্টেন্ট, 159 নম্বর আর্টিকেল। ঠিক আছে, আর বিভিন্ন পরিস্থিতির মধ্যে তিনি ভূমিকা গ্রহণ করে। এরপর রাজ্যপালের কিছু ক্ষমতা রয়েছে 161 নম্বর ধারায়, রাজ্যের প্রশাসনিক ক্ষমতা সম্প্রসারণ করতে পারে। রাজ্যপালকে পরামর্শ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি পরবর্তী পরিষদ থাকবে। মানে কি, রাজ্যপাল কি করে, রাষ্ট্রপতির মতো তিনি মুখ্যমন্ত্রী আর যে বিভিন্ন মন্ত্রী পরিষদ রয়েছে তাদের মধ্যে একটা সংযোগ রক্ষা করে। আমাদের যেমন রাষ্ট্রপতি কি করতো, প্রধানমন্ত্রী, ঠিক আছে, এবং মন্ত্রী পরিষদের মধ্যে একটা সংযোগ রক্ষা করতো, ঠিক সেই রকমই রাজ্যপালের ভূমিকা। ঠিক আছে, তার রাজ্যপালের কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে, সেগুলো একটু জেনে রাখতে হবে। এটা 163 নম্বর আর্টিকেল। এরপর দেখো 163 রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা অধিকার করেন। রাজ্যপাল মন্ত্রিসভাকে সরকারকে নিযুক্ত করেন, মানে রাজ্যের যে বিভিন্ন মন্ত্রী পরিষদ গঠন হবে তাদেরকে নিয়োগ করবে। ঠিক আছে, এর ব্যাপারটা। এরপর মন্ত্রীদের কার্যকালের মেয়াদ রাজ্যপালের সন্তুষ্ট নির্ভর করে, কোনো মন্ত্রী দিয়ে কত থাকবে, এটা কত, 164(1), এটা বলেছে মেয়াদ রাজ্যপালের, এটা সন্তুষ্ট নির্ভর করে। এরপর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, ঠিক আছে, আমরা যেমন সেন্টারে পড়েছিলাম কি অ্যাটর্নি জেনারেল, রাজ্যের ক্ষেত্রে কি আমাদের অ্যাডভোকেট জেনারেল, এটা তিনি নিয়োগ করেন স্বীকৃতি। রাজ্য সরকারের কার্য ভূমিকা, রাজ্যপালের প্রয়োজনীয় তথ্যাদি মুখ্যমন্ত্রী কর্তব্য, রাজ্যপালকে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করা, মানে রাজ্যপালের কাজ কি হবে, মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যপালকে সঠিক তথ্য প্রদান করা। এবার এই বিষয়টা আমরা জানলাম। এবার কি করবো, অঙ্গরাজ্যের বিভিন্ন আইন বিভাগ, স্টেট লেজিসলেচার কি ব্যাপারটা রয়েছে, অঙ্গরাজ্যের আইন বিভাগের গঠনতন্ত্র 168 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এই বিষয়টা। এরপর রাজ্য বিধানসভা 170 নম্বর, খুব ইম্পর্টেন্ট, রাজ্য বিধানসভার গঠন 170। আমরা জানি রাজ্যের ক্ষেত্রে কি হয়, সেন্টারে যেমন ছিল কি লোকসভা রাজ্যসভা, তেমন রাজ্যের ক্ষেত্রে কি থাকবে, বিধানসভা এবং বিধান পরিষদ। এই বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ, নিম্নকক্ষ। ঠিক আছে, এবং এই বিধান পরিষদ রাজ্যের ক্ষেত্রে উচ্চকক্ষ। ঠিক আছে, এটা যেন মনে থাকে, বিধানসভা রাজ্যসভা। বিধানসভা আমাদের এই যে বিধান পরিষদ বর্তমানে উচ্চকক্ষ, এটা ভারতের কয়টি রাজ্য রয়েছে, 6টি রাজ্য রয়েছে বিধান পরিষদ। ঠিক আছে, 6টি রাজ্য, এটা কি স্থায়ী কক্ষ। এটা কত নম্বর আর্টিকেল, যেটা আমরা বললাম, রাজ্যের বিধান পরিষদ গঠন 171, তাই তো 171 নম্বর আর্টিকেল। এবং এদের কার্যকাল ক বছর, 6টি রাজ্যে বর্তমানে রয়েছে বিধান পরিষদ, এদের কার্যকাল 6 বছরের জন্য হয়। আর এই বিধানসভার কার্যকাল ক বছর, 5 বছরের জন্য হয়, যেমন লোকসভা তেমনই বিধানসভা। ঠিক আছে, আর বিধান পরিষদ রাজ্যসভার মতো, বিধান পরিষদ 6 বছর। ঠিক আছে, 6টি রাজ্য রয়েছে। তার মধ্যে কি কি রাজ্য রয়েছে দেখো, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। জম্মু কাশ্মীর তো বাদ চলে গেছে, এখন কেন্দ্রশাসিত অঞ্চল, সেজন্য জম্মু কাশ্মীর হবে না। 6টি রাজ্যে রয়েছে এই আমাদের কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, বিধান পরিষদ এবং বিধানসভা। ঠিক আছে, এরপর আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা বলতে হবে, রাজ্য আইনসভার মেয়াদকাল ক বছর, যেটা একটু আগে বললাম, সদস্যদের যোগ্যতা, অধিবেশন কখন আহ্বান করা হবে, এই ব্যাপারটা। এরপর দেখো রাজ্যসভা বিধানসভার কি থাকে, একজন স্পিকার থাকেন, স্পিকারের নিয়োগ পদত্যাগপত্রের ব্যাপারটা বলা হয়েছে। স্পিকারের থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন 178 নম্বর বলা হয়েছে, এবং তাদের পদচ্যুতি পদত্যাগ এই ব্যাপারটা বলা হয়েছে কত, 179 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এরপর দেখো রাজ্যের বিধানসভার স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার ক্ষমতা পালন করে, মানে একটু আগে যেমন বললাম, যদি স্পিকার না থাকে ডেপুটি স্পিকার ক্ষমতা পালন করবে। ঠিক আছে, এরপর বিধান পরিষদের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, এগুলো একটু জেনে রাখতে হবে। পরবর্তী দেখো রাজ্য আইনসভার সচিবালয়, ঠিক আছে, 187 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এটা জেনে যেতে হবে। পরবর্তী এরপর রাজ্য আইনসভার সদস্যদের শপথ গ্রহণ। ঠিক আছে, এই যে রাজ্যের আইনসভার সদস্যদের শপথ গ্রহণ করবে কে, ঠিক আছে, ব্যাপারটা ভোট গ্রহণ পদ্ধতি কেমন হবে, কোরাম একই রকম। আসীন সভা যদি খালি হয় শূন্য, তখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, কি হবে তাদেরকে
ঠিক আছে, সেন্ট্রালের মতো অর্থ বিল সংক্রান্ত বিষয়, অর্থ বিল মানি বিল সংক্রান্ত বিষয় কিভাবে পাস হবে, ঠিক আছে, এই মানি বিল শুধুমাত্র কোথায় পাস হবে, রাজ্যের ক্ষেত্রে বিধানসভাতে, আর সেন্ট্রাল ক্ষেত্রে কি লোকসভাতে, শুধুমাত্র লোকসভাতে। কেন্দ্রীয় ক্ষেত্রে কি হবে, লোকসভাতে শুধুমাত্র এই অর্থ বিল পেশ হবে, আর রাজ্যের ক্ষেত্রে কি বিধানসভাতে মানি বিল সংক্রান্ত সমরক্ষমত। রাজ্যের অর্থ বিলের সংখ্যা রয়েছে কত, 199 নম্বর। রাজ্যের যে অর্থ বিল সংক্রান্ত বিষয়ের ক্ষমতা রয়েছে কত, 199। আর সেন্ট্রালে আমরা কি বললাম, এই যে 110 নম্বর আর্টিকেল বললাম, এই যে 110-এ যে কেন্দ্রীয় অর্থ বিলের ক্ষমতা কত, 110 নম্বর আর্টিকেল। এটা কেবলমাত্র কার ক্ষমতা আছে, লোকসভার ক্ষমতা, ঠিক আছে, লোকসভার ক্ষমতা। ঠিক আছে, তাহলে এই বিষয়ে আমাদের জেনে যেতে হবে। পরবর্তী দেখো, পরবর্তী রাজ্যপাল, এই বিষয়গুলো একটু জেনে গেলাম, কোন জায়গায় কিভাবে এটা অতিরিক্ত কিভাবে কাজ করে, ঠিক আছে, রাজ্যসভার ভাষা কি হবে। এরপর দেখো আমরা কি জানি, এবার পড়বো আমরা কি হাইকোর্ট। আগে আমরা যেমন পড়বো সুপ্রিম কোর্ট, এবার পড়বো কি হাইকোর্ট। এই হাইকোর্ট বিষয়, হাইকোর্ট কি, হাইকোর্টের বিচারপতি নিয়োগ, এই ব্যাপারটা আমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, হাইকোর্ট আমাদের পরীক্ষা আসতে পারে। হাইকোর্ট ক বছরের কার্যকাল, 5 বছর, তাই তো। হাইকোর্টের যে বিচারপতিদের কার্যকাল 5 বছর আর 62 বছর পর্যন্ত, এই দুটোর মধ্যে যে কোনো একটা হলে পারে সে হবে। ঠিক আছে, 5 বছরের জন্য নির্বাচিত হয়, অথবা 62 বছর বয়স হলে তাকে পদচ্যুত করা হবে। ঠিক আছে, হাইকোর্ট। এবং এই বিষয়ে দেখো 214 নম্বর আর্টিকেল বলা হচ্ছে হাইকোর্ট সম্পর্কে প্রত্যেক রাজ্যে একটা হাইকোর্ট থাকবে। ভারতে বর্তমানে হাইকোর্ট কটি, 25টি হাইকোর্ট রয়েছে। 25টি হাইকোর্ট আমরা ডিটেলস ক্লাসে করিয়ে দিচ্ছি কোন রাজ্যের কোনটা হাইকোর্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা, আমাদের পরীক্ষা আসতে পারে। এরপর দেখো হাইকোর্টের গঠন সম্পর্কে বলা হয়েছে। হাইকোর্টের গঠন সম্পর্কে বলা হয়েছে কি, এই যে হাইকোর্টের গঠন 216 নম্বর, তাই তো 216 নম্বর বলা হয়েছে কি হাইকোর্টের গঠন সম্পর্কে। এরপর দেখো কি রয়েছে, এরপর হচ্ছে বিচারপতিদের নিয়োগ, শপথ গ্রহণ, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিশেষ আপিল সংক্রান্ত বিষয়। এই যে বিচারপতিদের শপথ গ্রহণ, হাইকোর্টের বিচারপতিদের শপথ গ্রহণ, হাইকোর্টের যে বিচারপতিদের নিয়োগ করে কে, রাষ্ট্রপতি নিয়োগ করে, তাই তো, হাইকোর্টের বিচারপতি নিয়োগ করে কে, রাষ্ট্রপতি। এবার দেখো এখানে ব্যাপারটা রয়েছে কার্যবিভাগ, কোন পদে কে থাকবে, কিভাবে কার্যকাল হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটি একটু জেনে যেতে হবে। এরপর দেখো পরবর্তী অবসরপ্রাপ্ত বিচারপতিদের জন্য কোন কোন কাজ, ঠিক আছে, ও দিলে এই 226 নম্বর আর্টিকেল, যেটা আমি একটু আগে বললাম যে রিট কার্ড জারি করার ক্ষমতা আছে। ঠিক আছে, হাইকোর্টের 226 নম্বর আর্টিকেল। ঠিক আছে, আর সুপ্রিম কোর্ট কত, 32 নম্বর আর্টিকেল। এবার দেখো হাইকোর্টের বিচারপতিদের তার কি বিষয়, এইগুলো আমরা কি বলতো ডেসক্রিপটিভ ক্লাস করেছিলাম, জাস্ট আমরা জেনে যাচ্ছি কোন কোন বিষয়গুলো আছে। ঠিক আছে, এরপর দেখো রাজ্যের ক্ষেত্রে আরো কিছু আছে, জেলা জজ কোর্ট, ঠিক আছে, তাদের বিচারপতিদের নিয়োগ করার ব্যাপারটা। ঠিক আছে, এই বিষয়গুলো রয়েছে। জেলা জজ কোর্ট সম্পর্কে বলা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক ক্ষমতা কেমন হবে, 239 আর 239 এতে বলা হয়েছে। ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চলের ব্যাপারগুলো সম্পর্কে। পরবর্তী দেখো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লির জন্য একটা বিশেষ সাংবিধানিক ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, 239 খুব ইম্পর্টেন্ট, এই আর্টিকেল একটু ভালো করে জেনে যাবে যে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যে আমাদের রয়েছে কি দিল্লি একটা বিশেষ কেন্দ্রশাসিত অঞ্চল, এনসিআর আমাদের ন্যাশনাল। ঠিক আছে, এই ব্যাপারটা তাহলে এটা একটু জেনে যেতে হবে। ঠিক আছে, তাহলে দিল্লির জন্য বিশেষ সুবিধা রয়েছে, সাংবিধানিক ব্যবস্থা রয়েছে, কত নম্বর আর্টিকেল, 239 এ, 239 এ। ঠিক আছে, এরপর দেখো শাসনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক ব্যবস্থা, 239 বি। আইনসভায় অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে। ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট কোন রাজ্য, যেমন আমাদের কি এই আমাদের যে আমাদের রয়েছে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট কোথায়, আমাদের কলকাতাতে। ঠিক আছে, এই ব্যাপারটা জেনে যেতে হবে যে কোন একটা যে সমস্ত রাজ্যের কাছাকাছি যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থাকবে সেগুলো তার হাইকোর্ট হিসেবে গণ্য করা হবে। যেমন আমরা দেখতে পাই মুম্বাই হাইকোর্ট। ঠিক আছে, এদিকে আমার দাদরা নগর হাভেলি। ঠিক আছে, যেন এই সমস্তগুলো বুঝতে হবে। জম্মু কাশ্মীরের নিজস্ব একটা কেন্দ্রশাসিত অঞ্চল, যার নিজস্ব কি রয়েছে, হাইকোর্ট রয়েছে। ঠিক আছে, জম্মু কাশ্মীর রাজ্যের নিজস্ব কিন্তু হাইকোর্ট আছে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। পরবর্তী দেখো পরবর্তী কি রয়েছে, পরবর্তী যে ব্যাপারটা আমাদের, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। এই পর্যন্ত আর কি আমাদের যে লাস্ট যে আমরা বলেছিলাম প্রথম হাইকোর্ট কত, এটা মনে রাখতে হবে 1862 সালে। 1862 সালে কি হয়, আমাদের প্রথম হাইকোর্ট। তাই তো, প্রথম হাইকোর্ট 1862 সালে কোথায় কোথায় আমাদের গঠন হচ্ছে, কলকাতা, মুম্বাই আর মাদ্রাস, তাই তো, এই 3 জায়গায় আমাদের হাইকোর্ট প্রথম গঠন হয়েছিল। এবং লাস্ট আমাদের যে হাইকোর্টটা এসেছে কোথায়, অন্ধ্রপ্রদেশ, তাই তো, অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। ঠিক আছে, আমাদের লাস্ট। ঠিক আছে, এটা মনে থাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। তেলেঙ্গানা হাইকোর্ট। ঠিক আছে, তেলেঙ্গানা। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের রাজধানী যে অমরাবতী। ঠিক আছে, এবং মানে কি আমাদের যে 29তম রাজ্য যখন হলো তেলেঙ্গানা রাজ্য, তাই তো, এবং এদিকে অন্ধ্রপ্রদেশ ভেঙে তখন আমাদের এটা তেলেঙ্গানাটা, ঠিক আছে, 29তম হিসেবে আমাদের প্রকাশ পায়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে।
ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। দেখো এরপর যেটা আমাদের পড়তে হবে, এখান থেকে ব্যাপারটা আমাদের পরবর্তী দেখো পঞ্চায়েত রাজ, এখান থেকে আমাদের পরীক্ষা আমাদের আসতে পারে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা, পঞ্চায়েত যে রাজ ব্যবস্থাটা আমাদের আসতে পারে, পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা, পঞ্চায়েত রাজ ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের এই প্রত্যেকটা আর্টিকেল সম্পর্কে কিন্তু জেনে যেতে হবে। পঞ্চায়েত রাজ দেখো 243 কি বলেছে পঞ্চায়েতের সংজ্ঞা, 243 কি আছে পঞ্চায়েতের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে 243। এরপর গ্রাম সভা, আর আমরা জানি আর্টিকেল 40 কি রয়েছে গ্রাম পঞ্চায়েত গঠন নম্বর বলা হয়েছে, ঠিক আছে 40 নম্বর ধারাতে বলা হয়েছিল কি গ্রাম পঞ্চায়েত গঠন, গ্রাম পঞ্চায়েত গঠন সম্পর্কে বলা হয়েছিল। তাহলে এখানে বলছি গ্রাম পঞ্চায়েতের সংজ্ঞা দেওয়া হয়েছে কোথায় 243। 243 কি এতে রয়েছে কি গ্রাম সভা, 243 বিতে রয়েছে গ্রাম পঞ্চায়েতের নিয়মাবলী, 243 সিতে রয়েছে কি পঞ্চায়েতের গঠন, 243 ডিতে রয়েছে কি আসন সংরক্ষণ। আমরা জানি কি এই আসন পঞ্চায়েতে 1/3 1/3 অংশ কি হয় মহিলাদের জন্য আসন কি থাকে পঞ্চায়েতে সংরক্ষণ, 1/3 অংশ মহিলাদের জন্য আসন সংরক্ষণ। এটা কত নম্বর আর্টিকেল 243 ডি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল ও মেয়াদ, আমরা কি জানি এই যে পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল ক বছরের জন্য হয়, আমরা জানি 5 বছর, ঠিক আছে 5 বছর, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরিষ্কার, এগুলো কিন্তু প্রশ্ন আমাদের আসতে পারে। এরপর যে এটা আমরা জানি, এবার এখান থেকে একটু বিষয়টা জেনে নিতে হবে যে পঞ্চায়েতে যদি সদস্য যদি হতে হয় তার ন্যূনতম বয়স হতে হবে ক বছর, ঠিক আছে খুব ইম্পর্টেন্ট। পঞ্চায়েতে যদি সদস্য হতে হয় তাকে ন্যূনতম বয়স হতে হবে ক বছর, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। পঞ্চায়েতের যে ন্যূনতম সদস্য হতে হবে তাকে বয়স হতে হবে ক বছর, 21 বছর, ঠিক আছে 21 বছর হতে হবে তার ন্যূনতম সদস্য, ন্যূনতম সদস্য, ঠিক আছে এটা ন্যূনতম সদস্য হতে হবে, ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। পরবর্তী দেখো, পরবর্তী যে বিষয়টা রয়েছে পঞ্চায়েতের সদস্যদের যোগ্যতা 243 এ, এটা একটু শুধু এটা জানলে হবে 243 সি পঞ্চায়েত গঠন। গ্রাম সভাটা জানবো 243 এই গ্রাম সভাটা খুব ইম্পর্টেন্ট, গ্রাম সভা জানি প্রতি বছরে অন্তত একবার কি হতে হবে গ্রাম সভা আয়োজন করতে হয় পঞ্চায়েতে, ঠিক আছে এই ব্যাপারটা। কার্যকাল এই ব্যাপারটা বলা হয়েছে পঞ্চায়েত আসন সংরক্ষণ 243 ডি, কার্যকাল ক বছর 243 ইতে রয়েছে 5 বছর, ন্যূনতম বয়স হবে ক বছর 21 বছর। পঞ্চায়েতের ক্ষমতা কর্তৃত্ব দায়িত্ব, পঞ্চায়েতে যে কর ব্যবস্থা রয়েছে, ঠিক আছে কোন কোন কর রয়েছে আমরা জানি পঞ্চায়েতে, ঠিক আছে ভূমি কর তাই তো, তারপর আমাদের রয়েছে জল কর, এই ব্যাপারটা কত নম্বর 243 এটা রয়েছে পঞ্চায়েতের কর। পঞ্চায়েতে যে আর্থিক হিসাব এই পরীক্ষার জন্য অর্থ কমিশন গঠন করা হয় 243 আয়, অর্থ কমিশন কবে গঠন করা হয় 243 আয়তে। পঞ্চায়েতে যে আয় ব্যয় বিষয় সম্পর্কে হিসাব 243 কত যে। পঞ্চায়েতে যে নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচন করা হবে এটা 243 কে, 243 কে পঞ্চায়েতের নির্বাচন, ঠিক আছে কিভাবে মনে রাখতে হবে এগুলো মনে রাখার শর্টকাট কিছু মনে রাখো। প্রথমে 243 এতে গ্রাম সভা, আমরা জানি গ্রাম সভা হবে, তারপর কি নিয়ম, পরে কি হবে গ্রাম সভার পর নিয়ম হবে, নিয়মের পর কি হবে গঠন 243 সিতে কি সিতে হচ্ছে গঠন হবে, ঠিক আছে সিতে কি গঠন হবে। এরপর ডিতে কি থাকবে আসন থাকবে, ঠিক আছে ডিস্ট্রিবিউশন হবে, আসন সংরক্ষণ হবে ডিস্ট্রিবিউশন হবে, এটা ডি। এরপর কার্যকালের মেয়াদ ক বছর আমরা জানি 5 বছর, 5 মানে কি ই তাই তো, 5 মানে কি ই, তাহলে পঞ্চায়েতের গঠনে কার্যকালের মেয়াদ ক বছর 5 বছর, এটা তাহলে কি হবে ই মানে কি ই আমরা জানি অ্যালফাবেট কত নম্বর 5 নম্বর, তাহলে এইভাবে মনে রাখা যাবে 5 নম্বর ই, তাহলে 243 নিতে হবে কার্যকাল মেয়াদ। এরপর এই কর ব্যবস্থা মনে রাখতে হবে, কর কি কর আরোপ করার ক্ষমতা রয়েছে এইস কত কর তাই তো, তাহলে এইসটা কি হবে কর হবে, কর মানে ট্যাক্স, ঠিক আছে এটা মনে রাখতে হবে, কর কি হবে এইস হবে। আয় মানে কি বলেছে অর্থ কমিশন, মনে রেখে দাও ইনকাম ব্যাপারটা, এই ব্যাপারটা কি অর্থ কমিশন ব্যাপারটা কি হবে আয়। যেতে কি আয় ব্যয়, যেতে কি আয় ব্যয়, ঠিক আছে। আর কেতে কি নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন আমরা জানি পঞ্চায়েতে কি হয় কে মানে কি মনে রাখো কে মানে কি হয় কাটাকুটি হয় মানে কি গন্ডগোল হয়, ঠিক আছে তাহলে এই কেতে কি হবে পঞ্চায়েত নির্বাচন, ঠিক আছে ঠিক আছে এইভাবে একটু মনে রাখতে দাও, কেতে কি হবে কাটাকাটি হবে মানে কি পঞ্চায়েত নির্বাচনে কি হয় আমাদের গন্ডগোল হয়, ঠিক আছে তাহলে কে 243 কেতে কি হবে পঞ্চায়েত নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, এই পর্যন্ত জেনে গেলে হবে। এরপরে দেখো কি রয়েছে এখান থেকে আসছে পঞ্চায়েত সম্পর্কিত আইন কানুন, এনতে বলা হয়েছে আইন কানুন, আর ওতে কি বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে আদালতের হস্তক্ষেপ বা এখতিয়ারের উপর নিয়ন্ত্রণ আরোপ ও, ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু খুঁটিয়ে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে, আমাদের বিশেষ থেকে শুরু করে যে কোনো পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে। পঞ্চায়েত 243 সেটা সবাই জানে, এই ধরনের এ কোনটা গ্রাম সভা, সি হবে পঞ্চায়েত গঠন, ডিতে কি আসন, ইতে কি আমরা জানো কার্যকাল মেয়াদ, ঠিক আছে। এরপর কি রয়েছে পঞ্চায়েতের কর ব্যবস্থা এইস, আইতে কি রয়েছে অর্থ কমিশন গঠন, আয় ব্যয় হিসাব যে,
10 কি আয় ব্যয়, ঠিক আছে। 10 কি রয়েছে, যে মানে 10, 10 কি আয় ব্যয়, ঠিক আছে। 10 টাকা 10 টাকা ব্যয়, এভাবে মনে রেখে দাও। যেতে কি হবে, আয় ব্যয়। নির্বাচনকে কাটাকাটি মানে কি হবে, ঠিক আছে। এবার পর পঞ্চায়েতের সম্পর্কিত আইন, আইন, আর ওতে কি রয়েছে, নির্বাচন, আদালত হস্তক্ষেপ। পরবর্তী পৌরসভা, খুব গুরুত্বপূর্ণ, পৌরসভাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো পৌরসভা বিষয়ে আমাদের কি জানতে হবে, যে পৌরসভা কত, 243, একই, ওটাও কিন্তু 243, সেখানেও 243, সেখানে ও থেকে শেষ হয়েছে, এখানে কি হবে, পি থেকে শুরু হবে। মনে রাখো পৌরসভা কত থেকে শুরু, পৌরসভা পি থেকে শুরু, পৌরসভা পি থেকে শুরু, ঠিক আছে। 243 পি থেকে শুরু, পৌরসভা, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। গ্রামের ক্ষেত্রে যেমন পঞ্চায়েত, আর শহরের ক্ষেত্রে কি হয়, পৌরসভা হয়, মিউনিসিপ্যালিটি, পি থেকে শুরু। তাই পৌরসভার সংজ্ঞা পিতে বলা হয়েছে, পৌর ব্যবস্থার নিয়ম কানুন কিউতে বলা হয়েছে, পি কিউ। তারপরে আরতে কি, গঠন, আরতে কি হবে, গঠন। পৌরসভার ওয়ার্ড কমিটির যে গঠন, এই ব্যাপারটা বলা হচ্ছে এস। পৌরসভায় যে আসন সংরক্ষণ কত বলতে বলা হচ্ছে টি, টিতে কি বলা হচ্ছে, সিট, সিট মানে আসন সংরক্ষণ, এই যে টি, ঠিক আছে, সিট, টি। এই যে কার্যকালের মেয়াদ, একই রকম, এদের কার্যকালের মেয়াদ ক বছর, 5 বছর, তাহলে ঠিক আছে। কত নম্বর বলা হচ্ছে, ইউতে বলা হচ্ছে কার্যকালের মেয়াদ। পৌরসভা সদস্যের যোগ্যতা ভি, আর পৌরসভার ক্ষমতা, এই ব্যাপারটা বলা হচ্ছে ডব্লিউ, ঠিক আছে। ক্ষমতা কত, আর কর কত, কর এক্স, কর কত নম্বর, পৌরসভা যে কর করার ক্ষমতা আছে, এটা কত নম্বর, এক্স, 243 এক্স, ঠিক আছে। আর পৌরসভার অর্থ কমিশন গঠন করা হয় 243 ওয়াই, অর্থ কমিশন আমরা জানি, অর্থ কমিশন কি 5 বছরের জন্য নির্বাচিত হয়, তাহলে ওয়াই, ওয়াই কত, 25, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, 5 5 25। তাই পৌরসভার অর্থ কমিশন কত, 243 ওয়াই, এক্স তে কি কর, আর পৌরসভার কর কত ছিল, এইচ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখানে পৌরসভার ক্ষমতা ডব্লিউ, ঠিক আছে। পৌরসভার যে মেয়াদ ইউ, আর ওখানে পৌরসভা এবং পঞ্চায়েতের মেয়াদ কি ছিল, 5 বছর ই, ঠিক আছে। পৌরসভার আসন সংরক্ষণ, ঠিক আছে, কত টি, 243 টিতে রয়েছে আসন, সিট, ঠিক আছে। এখানেও 1-3 মহিলাদের জন্য সংরক্ষণ। আর আমাদের গ্রাম পঞ্চায়েতে কি ছিল, আসন সংরক্ষণ কত নম্বরে ছিল, তাই তো, একটু আগে আমরা যেটা পড়লাম, এই দেখো ডিতে, তাই তো, পঞ্চায়েত আসন সংরক্ষণ ডিতে রয়েছে 1-3, ঠিক আছে। এই বিষয় কিন্তু একটু পড়ে রাখতে, প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী দেখো, পরবর্তী যে বিষয়টা রয়েছে, কতগুলি কর ও শুল্কের উপর কেন্দ্র অতিরিক্ত কর শুল্ক ধার্য করতে পারে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এগুলো বিষয়গুলো অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। সেভিং সঞ্চয় সম্পর্কে মনে রাখতে হবে, এগুলো অতটা। অর্থ কমিশন, এটা মনে রাখো, অর্থ কমিশন। আর ঠিক আছে, অর্থ কমিশনের গঠন 280 নম্বর আর্টিকেল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ক বছরের জন্য গঠিত হয় অর্থ কমিশন, 5 বছর, ঠিক আছে। অর্থ কমিশন 5 বছরের জন্য গঠিত হয়। বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যানকে আমাদের আসে যে 16তম অর্থ কমিশন, 16তম অর্থ কমিশন, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান, খুব ইম্পর্টেন্ট, কি হবে, অরবিন্দ পানাগড়িয়া। এটা আমাদের সব আমাদের ক্লাসে করানো আছে, যে কারেন্ট অ্যাফেয়ার্সে ম্যারাথন ক্লাস আছে, ওখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, যে অরবিন্দ পানাগড়িয়া, ঠিক আছে। এটা কে নিয়োগ করে, অর্থ কমিশনের যে চেয়ারম্যান নিয়োগ করে কে, রাষ্ট্রপতি, তাই তো, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নিয়োগ করে, খুব ইম্পর্টেন্ট। বর্তমান চেয়ারম্যানকে অরবিন্দ পানাগড়িয়া। তাহলে এই বিষয়ে কিন্তু ডিটেলস ক্লাস করানো আছে, একটু দেখে নিতে হবে। পরবর্তী দেখো, সঞ্চিত ব্যয় তহবিল, ঠিক আছে, 243, ঠিক, আকস্মিক ব্যয় তহবিল, এগুলো বিষয় বলা হয়েছে, ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। 243 এই বিষয়। এরপর দেখো 287, 288, ঠিক আছে, এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। এখানে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, পরবর্তী দেখো, যে সরকারের বিভিন্ন ক্ষমতা দায়িত্ব, যে বিভিন্ন ক্ষমতা রয়েছে, 294 নম্বর, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির প্রয়োজনে তাদের সম্পত্তি, অধিকার, দায়িত্ব ইত্যাদি অর্জন করতে পারে, সেগুলি ভূখণ্ডের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। এই ব্যাপারটা কেন্দ্র রাজ্য সরকার কর্তৃক দায়িত্ব পালন 296 থেকে 300 নম্বর বলা হয়েছে। এরপর দেখো, সম্পত্তির অধিকার, যেটা আমরা জানি 44তম আর্টিকেল, এই 44তম সংশোধনের মাধ্যমে কি হয়েছে, বাদ হয়ে গেছে। এটা কি বাদ দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে 1978 সালে, ঠিক আছে। এটা এখন আমাদের কি আইনি অধিকার, সম্পত্তির অধিকার কি এখন আইনি অধিকার, ঠিক আছে, আইনি অধিকার, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর ব্যবসা বাণিজ্য বিষয়ে কোন 300 বলা হয়েছে, পার্লামেন্টের ব্যবসা বাণিজ্য 200-300 এই বিষয়ে বলা হয়েছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। রাজ্যে একচেটিয়া, ঠিক আছে, মূল্যফলি কায়েম করতে পারে, 305 নম্বর ব্যাপারটা বলা হয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএস যেটা বলা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিসে যেটা রাষ্ট্রকৃত কমিশন, খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা আমাদের এসছে, ঠিক আছে, রিসেন্ট যে জিডির পরীক্ষা হলো, এসএসসি যে জিডির পরীক্ষা আমাদের হলো রিসেন্ট, এই জিডির পরীক্ষাতে এই ইউপিএসসি থেকে এই আর্টিকেল থেকে কিন্তু আমাদের প্রশ্ন এসছে, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে জেনে যেতে হবে। পঞ্চায়েত পৌরসভা থেকে আসবে প্রশ্ন আপকামিং পরীক্ষার জন্য, যেগুলো আমরা পড়লাম ডিটেলসে। দেখো, রাষ্ট্রকৃত সংজ্ঞা মানে পাবলিক সার্ভিসের যে সংজ্ঞা বলা হয়েছে 308-এ, কেন্দ্র রাজ্য সরকারের কর্মচারীদের নিয়োগ, চাকরির শর্তাবলী, মানে আমরা কি রাষ্ট্রকৃত মানে কি, রাজ্যে আমাদের সারা দেশে কিভাবে
কোন ক্ষেত্রে চাকরি পরীক্ষা কেমন, কোনগুলো কি নিয়োগ হবে, ঠিক আছে, এই বিষয়টা বলা হয়েছে ডিটেলসে। তাই দেখো 308, 309, 309 কি আছে, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের নিয়োগ ও তাদের চাকরির শর্তাবলী। তাহলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিসেস রাষ্ট্রকৃত্য কমিশন যেটা, ঠিক আছে, এই বিষয়টা আমাদের সংজ্ঞা, রাষ্ট্রকৃত্যকে সংজ্ঞা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে কত নম্বর, 308 নম্বর আর্টিকেল, ঠিক আছে, 308 নম্বর ধারাতে আমাদের বলা হয়েছে এই বিষয়টা। 309 নম্বরে কি রয়েছে, রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মচারীদের নিয়োগ, তাদের চাকরির শর্তাবলী। 310 রয়েছে রাজ্য কেন্দ্র সরকারি কর্মচারীদের চাকরির মেয়াদ কতদিন কার্যকর হবে, বিষয়টা 310 বলা হয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মচারীদের পদচ্যুতি, পদ থেকে অব্যাহতি, ঠিক আছে, ব্যাপারটা 311। রাজ্যসভা কর্তৃক কৃষ্ট নতুন সরকারি সর্বভারতীয় কর্তৃক অল ইন্ডিয়া যেটা, ঠিক আছে, সার্ভিস গঠন, এটা খুব ইম্পর্টেন্ট। রাজ্যসভা এটা মাত্র ক্ষমতা রয়েছে 312 নম্বর, এটা কিন্তু আসবে যে অল ইন্ডিয়া সার্ভিসেস, ঠিক আছে, সর্বভারতীয় যে রাষ্ট্রকৃত্য কমিশন, ঠিক আছে, যে সার্ভিসেস, ঠিক আছে, এই ব্যাপারটা মানে সারা ভারতবর্ষে যেটা আমরা ইউপিএসসি বলি, এই যে সারা ভারতে কতটা সরকারি পদ চাকরি সৃষ্টি হবে, কতটা কোন পদ, ঠিক আছে, এই ব্যাপারটা ক্ষমতা রয়েছে একমাত্র রাজ্যসভার। এটা কত নম্বর আর্টিকেল, 312 নম্বর আর্টিকেল, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাই নতুন সর্বভারতীয় কৃত্য, ঠিক আছে, এই পদ সৃষ্টি ব্যাপারটা পুরো রাজ্যসভার ক্ষমতা, এটা 312 নম্বর আর্টিকেল, ঠিক আছে। এরপর যেটা জানতে হবে 312 থেকে বিশেষ চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির শর্তাবলী পরিবর্তন। এরপর পাবলিক সার্ভিস কমিশন, রাষ্ট্রকৃত্য কমিশন, ওটা গেল কি রাষ্ট্রকৃত্তক, ঠিক আছে। এখানে হচ্ছে কি এই 315 নম্বরে যেটা বলা হয়েছে কি রাজ্য কেন্দ্র সরকারগুলি থেকে রাষ্ট্রকৃত্য কমিশন গঠন, 315তে বলা হয়েছে, ঠিক আছে, তাদেরকে নিয়োগ, ঠিক আছে, কত নম্বর আর্টিকেলে হবে, ঠিক আছে। রাষ্ট্রকৃত কমিশনের উপর নিয়ন্ত্রণ, বিধিনিষেধ, কমিশনের ভূমিকা, কমিশনের কার্যকাল, কমিশনের রিপোর্ট একটু জেনে যেতে হবে, কোন নম্বর আর্টিকেলে আছে একটু জেনে যেতে হবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর ট্রাইব্যুনাল কি, ট্রাইব্যুনাল যে প্রশাসনিক ট্রাইব্যুনাল 323 এ, ঠিক আছে, এই ব্যাপারটি জানতে হবে। এরপর খুব ইম্পর্টেন্ট নির্বাচন কমিশন, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন আমাদের, এটা পরীক্ষায় আমাদের আসতে পারে। নির্বাচন কমিশন এটা আমরা জানি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো নির্বাচন কমিশন থেকে যেটা আসবে 324 নম্বর আর্টিকেল, কত, নির্বাচন কমিশন 324 নম্বর আর্টিকেল, ঠিক আছে। এই নির্বাচন কমিশনকে নিয়োগ করে কে, রাষ্ট্রপতি, কে নিয়োগ করে, রাষ্ট্রপতি, তাই তো, নির্বাচন কমিশনকে নিয়োগ করে কে, রাষ্ট্রপতি, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। এরপর এই নির্বাচন কমিশনের এরপর দেখো রয়েছে 324 নম্বর আর্টিকেল, বলা হয়েছে কি প্রত্যেকটা রাজ্যের ভোটার মানে ভোটার পরিচালনা করার জন্য কি থাকবে, একজন নির্বাচন কমিশন থাকবে, ঠিক আছে। এরপর এই নির্বাচন কমিশন, ঠিক আছে, নির্বাচন কমিশন কে নিয়োগ করে, রাষ্ট্রপতি নিয়োগ করে। ক বছর কার্যকাল, কার্যকাল ক বছর, ঠিক আছে, কার্যকালের মেয়াদ ক বছর, নির্বাচন কমিশনের কার্যকাল ক বছর মেয়াদ, 5 বছর না 6 বছর, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, এটা আমাদের অনেক পরীক্ষাতে গুলিয়ে যায়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, এটা আমাদের আসে। এরপর দেখো 325 নম্বরে কি রয়েছে, 325 আমাদের রয়েছে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে, ঠিক আছে, জাতি, ধর্ম, বর্ণ এগুলো নির্বিশেষে, ঠিক আছে, এগুলো নির্বিশেষে প্রত্যেক নাগরিক নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। মানে কি আমরা কি দেখি, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ব্যক্তি কি হয় আমাদের ভোট দান করতে পারে, তাই তো, খুব ইম্পর্টেন্ট, এই পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন রকম আমাদের কি থাকে, কোনো ভেদাভেদ থাকে না, তাই তো, কোনো ভেদাভেদ থাকে না, প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের ভোট দানের সুযোগ রয়েছে। কোন রকম যে স্ত্রী পুরুষ জাতিভেদ প্রথা এরকম কোনো ভেদাভেদ নেই, প্রত্যেককে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে 325 নম্বর আর্টিকেল, ঠিক আছে। এরপর দেখো এরপর কি রয়েছে, এরপর রয়েছে 326 নম্বর কি লোকসভা, রাজ্যসভা, বিধানসভাগুলির সদস্য নির্বাচন করা হবে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে। আমরা জানি যে সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার কত, এখন বর্তমানে 18 বছর, ঠিক আছে। এটা আমাদের কত ছিল আগে, এটা আমাদের আগে ছিল বর্তমান ভোটাধিকার বয়স 18 বছর, ঠিক আছে। আগে কত ছিল, আগে ছিল এটা আমাদের 21 বছর। এই 21 থেকে 18 করা হয় কততম সংশোধনীর মাধ্যমে, 61তম সংশোধনীর মাধ্যমে, কত সালে, 1989 সালে, ঠিক আছে, 1989 সালে। তাহলে দেখো এখানে আমাদের যেটা জানতে হবে যে নির্বাচন কমিশন সম্পর্কে এটা জেনে গেলাম, রাষ্ট্রপতি নিয়োগ করে, তাই তো, কার্যকাল ক বছর, দেখো এখানে কার্যকালটা কিন্তু মনে রাখতে হবে, যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার্যকাল ছিল 6 বছর, 65 বছর, তেমনই যে নির্বাচন কমিশন থাকবে তার কার্যকাল থাকবে 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত। তাহলে এখন বর্তমান আমাদের ভোটাধিকার প্রাপ্তবয়স্ক সবার কত, 18 বছর, আগে ছিল কত আমাদের 21 বছর। 21 থেকে 18 করা হয় কত, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে, কত সালে, 1989 সালে, ঠিক আছে, 1989 সালে, এটা যেন আমাদের মনে থাকে। এরপর দেখো একটু যেটা জানতে হবে, তাই জাতি ধর্ম স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেককে নির্বাচন দিতে হবে, কত নম্বর আর্টিকেল আছে, 325 নম্বর আর্টিকেলে, ঠিক আছে, এই বিষয়টা যেন মনে থাকে। পরবর্তী দেখো, পরবর্তী কি 229
229 নির্বাচন সংক্রান্ত আদালতের, এবং একটু জেনে রাখতে হবে বর্তমান যে নির্বাচন কমিশন কে রয়েছে, বর্তমান নির্বাচন কমিশন কে রয়েছে রাজীব কুমার, তাই তো, রাজীব কুমার। এটা কিন্তু আমাদের আসতে পারে বর্তমান যে নির্বাচন কমিশনকে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে। তাহলে এই রিলেটেড কিন্তু প্রশ্ন আমাদের আসে, ঠিক আছে, এগুলো একটু পড়ে যেতে হবে, যে এগুলো চেঞ্জ হতে পারে, ঠিক আছে, যখন যে থাকবে তখন তার নামটা আমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থাকতে পারে, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে থাকতে পারে, ঠিক আছে, এটা কিন্তু একটু পড়ে যেতে হবে। বর্তমানকে রাজীব কুমার, রাজীব কুমার। এই নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে কি, ভোটার লিস্ট তৈরি করা, ভোটাধিকার, রাজ্য নির্বাচন, সারা দেশের নির্বাচন ব্যবস্থা পরিচালনা করা, ঠিক আছে, ভোটার তালিকাভুক্ত করা, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু নির্বাচন কমিশনের কাজ। পরবর্তী দেখো, পরবর্তী রয়েছে 329 নম্বর, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আদালতে হস্তক্ষেপ করার ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আরোপ করা, ঠিক আছে। এবং লোকসভায় তপশিলি জাতি, এই যে ব্যাপারটা জানতে হবে, আমরা জানলাম SC ST ব্যাপারটা 330, লোকসভায় যে তপশিলি জাতি উপজাতিদের আসন সংরক্ষণ রয়েছে, এই ব্যাপারটা 330 বলা হয়েছে। লোকসভায় ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের 2টি আসন সংরক্ষণ ছিল, কত, 331, এটা এখন কি, এটা আমাদের বাদ হয়ে গেছে, এটা বাদ হয়ে গেছে, ঠিক আছে, 104তম সংশোধনের মাধ্যমে এটা বাদ হয়ে গেছে। লোকসভায় 2জন আগে কি করতো, ইঙ্গ ভারতীয় মনোনীত করতে পারতো রাষ্ট্রপতি, এটা বর্তমানে বাদ, ঠিক আছে, এটা এখন আর নেই, ঠিক আছে, 104তম সংশোধনের মাধ্যমে এটা আমাদের অবলুপ্ত ঘটেছে। এরপর রাজ্য বিধানসভার ক্ষেত্রে এই বিষয়ে বলা হয়েছে 323, রাজ্য বিধানসভায় ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য একটি আসন সংরক্ষিত থাকবে। 333 বলা হয়েছে 60 বছর পরে আসন সংরক্ষণ বিশেষ প্রতিনিধিত্ব বন্দোবস্ত করা হবে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে এই ব্যাপারটা, যে 337-এ, ঠিক আছে। পরবর্তী দেখো, এখানে একটু গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা থাকবে আমাদের, যে তপশিলি অঞ্চলের প্রশাসনের উপর কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধান, এই ব্যাপারটা একটু জেনে রাখতে হবে, ঠিক আছে। তপশিলি জাতির সংখ্যা 343। এরপর সরকারি ভাষা, সরকারি ভাষা, যে কেন্দ্রের সরকারি ভাষা 343, যে কেন্দ্রের সরকারি ভাষা 343, ঠিক আছে। সরকারি ভাষার উপর গঠিত কমিশন কমিটি পার্লামেন্টের গঠন করবে, তাই এই ব্যাপারটা পুরোপুরি ক্ষমতাকার পার্লামেন্টের। রাজ্যের সরকারি ভাষা, ভাষা সমূহ সম্পর্কে 345, ঠিক আছে। রাজ্য ও কেন্দ্রের মধ্যে, রাজ্যগুলি নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সরকারি ভাষা কি হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভারতে কোনো কোনো রাষ্ট্রীয় ভাষা কিন্তু নেই, ঠিক আছে, আমাদের ভারতবর্ষে কোনো রাষ্ট্রীয় ভাষা নেই, ঠিক আছে, হিন্দিতে আমরা ব্যবহার করি, ঠিক আছে, কিন্তু কোনো রাষ্ট্রীয় কোনো ভাষা নেই, ঠিক আছে। এবার দেখো, এখানে যে বিষয়টা একটু জানতে পারলে, এই বিষয়টা কিন্তু মনে থাকে, কেন্দ্রের সরকারি ভাষা কি হবে, 343, সরকারি ভাষা গঠনের ক্ষেত্রে কমিশন গঠন করা হয় পার্লামেন্টের উপর 300, আর রাজ্যের ক্ষেত্রে কত, 345, ঠিক আছে। এরপর এরপর যেটা বিষয়টা মনে রাখতে হবে, এখানে কোন রাজ্যে কেন্দ্রের সরকারি ভাষা ব্যবহার করতে হবে আন্তঃরাজ্যের যোগাযোগের ক্ষেত্রে, কোন রাজ্যের জনগণের একটি উল্লেখযোগ্য অংশ তাদের ব্যবহৃত ভাষাকে সংশ্লিষ্ট রাজ্যের সরকারি ভাষা হিসেবে গৃহীত করা হয় 347। সুপ্রিম কোর্ট হাইকোর্টগুলিতে বিবৃত ভাষা বিষয় সম্পর্কে আইন বিল সম্পর্কে বলা হয়েছে 348, ঠিক আছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলিতে যে ভাষা ব্যবহৃত হবে সেই বিষয়ে বলা হয়েছে 348। আর প্রত্যেকটা রাজ্যে যে ভাষা বেশিরভাগ মানুষ ব্যবহার কথা বলে সেটা হচ্ছে সেটাকার রাজ্য ভাষা, যেমন আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষা বেশি মানুষ কথা বলে, এটা বাংলা ভাষা। এরপর দেখো, খুব ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, 350, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি ইম্পর্টেন্ট দেখো, প্রত্যেক ব্যক্তি প্রচলিত যে কোনো একটি ভাষায় কেন্দ্র বা রাজ্য সরকারের কাছে নিজের অভিযোগ বা প্রতিকারের আবেদন করতে পারবে। 350-এ বলা হয়েছে যে কোনো ভাষায় রাজ্য বা কেন্দ্র সরকারের কাছে তার নিজের অভিযোগ করতে যে কোনো একটি ভাষায়, ঠিক আছে। এরপর 350-এর এ নম্বর ধারা রয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষা আসে, যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিশুর মাতৃভাষা, কারণ মাতৃভাষায় তার বেশি আয়ত্ত করতে সুবিধা হবে, তাই জন্য 300-এতে বলা হয়েছে কি, 350-এর এতে বলা হয়েছে কি, মাতৃভাষার ক্ষেত্রে শিশুর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা হবে 350-এর, ঠিক আছে, 350-এর। আর 350-এর বিতে কি রয়েছে, রাষ্ট্রপতি ভাষাগত সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করবে, বিশেষ আধিকারিক, ঠিক আছে, যারা সংখ্যালঘু ভাষাগত দিক থেকে, ঠিক আছে, তাদেরকে স্বার্থ দেবে। আর হিন্দি ভাষার ক্ষেত্রে উন্নয়নের জন্য বিশেষ কবি, ঠিক আছে, এটা বলা হয়েছে 351। তাহলে 350, এটা আমরা জানলাম। 350-এর মাতৃভাষা মাধ্যমে শিক্ষা প্রদান শিশুর, 350-এর বি কি রয়েছে, সংখ্যালঘুদের জন্য, আর 351-তে কি রয়েছে, হিন্দি ভাষা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, জরুরি অবস্থা আমরা জানি জার্মান থেকে কোথা থেকে নেওয়া হয়েছে, জরুরি অবস্থা জার্মান থেকে, ঠিক আছে। এই জার্মান থেকে জরুরি অবস্থা 3 প্রকার, 352 কত, জাতীয় জরুরি অবস্থা, আমাদের অনেক পরীক্ষাতে এসছে জাতীয় জরুরি অবস্থা, তাই তো, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে। এরপর কি মনে রাখতে হবে, এরপর আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা কি, এই যে এখানে যে বিষয়টা রয়েছে, জাতীয় জরুরি অবস্থার পর কি আছে, আর জাতীয় জরুরি অবস্থা কতবার জারি হয়েছে, 3বার জারি হয়েছে। কত সাল, 1962, তারপর 1971, আর 1975, খুব ইম্পর্টেন্ট, এই 3বার জারি হয়েছে। 1962 আমরা জানি
যে চীনের সাথে, তারপর 1971, তাই তো 1975, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। এরপর দেখো, এবং একটু মনে রাখতে হবে 19 নম্বর ধারা কিন্তু যে বাহ্যিক জরুরি অবস্থাকালীন করে বাতিল করা যায় না, ঠিক আছে, বাতিল করা যায়, আভ্যন্তরীণ অবস্থা জরুরি অবস্থাকালীন নয়। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর দেখো যে 353 নম্বর ধারায় কি রয়েছে, জাতীয় জরুরি অবস্থার ফলাফল। তাই 352, 353, 354 কি জরুরি অবস্থাকালীন সময় রাষ্ট্রপতি বিশেষ আদেশ কেন্দ্র রাজ্য সরকারের। ঠিক আছে, এরপর 355 জরুরি অবস্থাকালীন সময়ে কেন্দ্রীয় সরকারের কর্তব্য রাজ্যগুলিকে বহিরাগত যে অভ্যন্তরীণ গোলযোগ থেকে রক্ষা করা, এটা বলা হয়েছে 355। এরপর 356 কি, এটা খুব ইম্পর্টেন্ট, 356 কি রাজ্যের ক্ষেত্রে প্রেসিডেন্ট রুল, মানে কি এটা রাষ্ট্রপতি জারি করে। ঠিক আছে, রাজ্যে যদি অচল অবস্থা দেখা যায় তখন ক্ষেত্রে কি করবে রাষ্ট্রপতি, রাজ্যের জরুরি অবস্থা রেখে 356 নম্বর আর্টিকেল, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাজ্যের রাষ্ট্রপতি শাসন বলবৎ হলে পার্লামেন্টের উক্ত রাজ্যের জন্য আইন প্রণয়ন করতে পারবে। ঠিক আছে, যদি জরুরি অবস্থা জারি হয়েছে তাহলে কি করবে পার্লামেন্ট ওই রাজ্যের জন্য কিছু আইন প্রণয়ন করতে পারবে। ঠিক আছে, এবং পার্লামেন্টে আইন করে জরুরি অবস্থা চলাকালীন সময় 19 নম্বর ধারায় বর্ণিত 6টি স্বাধীনতা অধিকার স্থগিত রাখতে বা ক্ষুণ্ণ রাখতে পারে। ঠিক আছে, আমরা জানি যে 19 নম্বর ধারায় কি হচ্ছে স্বাধীনতা অধিকার, এগুলো কি করতে পারে এই জরুরি অবস্থার ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে তখন এগুলো ক্ষুণ্ণ করতে পারে, স্থগিত রাখতে পারে। ঠিক আছে, এরপর রাষ্ট্রপতি বিশেষ ঘোষণা বলে সামগ্রিকভাবে সকল মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে, বাতিল করতে পারে। এবং 360 আর্থিক জরুরি অবস্থা, এটা ভারতবর্ষে এখনো একবারও জারি হয়নি, এটা কিন্তু মনে রাখতে হবে, একবারও জারি হয়নি। ঠিক আছে, আর্থিক জরুরি অবস্থা কিবার একবারও জারি হয়নি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট 360 নম্বর আর্টিকেল। আর 358 কি, এটা বলা হয়েছে। ঠিক আছে, 356 রাজ্যের ক্ষেত্রে, 355 এইগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পরবর্তী বিষয়টা কি রয়েছে, 361 নম্বর রাষ্ট্রপতি রাজ্যপাল অন্যান্য সাংবিধানিক পদাধিকারের বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা। আমরা জানি রাষ্ট্রপতি রাজ্যপালের জন্য তাদের বিশেষ নিরাপত্তা দেওয়া হয়, তাই তো। তারপর 362 সংরক্ষণ রাজ্য আইনসভাগুলি কার্যক্রমের পার্লামেন্ট বিভিন্ন রাজ্য জন্য। ঠিক আছে, এই ব্যাপারটা বলা হয়েছে। এরপর ঠিক আছে, এগুলো একটু গুরুত্বপূর্ণ, পার্লামেন্টের সংবিধান সংশোধন 368, খুব ইম্পর্টেন্ট। এটা কোথা থেকে নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। 368 নম্বর ধারা অনেক পর পরীক্ষা আমাদের এসছে, এটা দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে কি, যে সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা থেকে 368 নম্বর ধারা। ঠিক আছে, পরবর্তী এইগুলো তো জম্মু কাশ্মীরের জন্য খুব ইম্পর্টেন্ট। 370 নম্বর ধারা ছিল সাংবিধানিক মর্যাদা ছিল 350 আর 35 এ। ঠিক আছে, এবং এটা বাদ হয়ে গেছে কবে, খুব ইম্পর্টেন্ট, যে সংবিধান যে জম্মু কাশ্মীরের জন্য যে বিশেষ সুবিধা ছিল, কত নম্বর আর্টিকেল আমরা পড়লাম। ঠিক আছে, এটা কবে বন্ধ করা হয়, মানে কবে তুলে দেওয়া হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা মনে রাখবে যে জম্মু কাশ্মীরের 370 নম্বর ধারা বাতিল করা হয় কবে, 2023 সালে। ঠিক আছে, 2023 সালের কবে, ডিসেম্বর মাসে। কত ডিসেম্বর, 11ই ডিসেম্বর। এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, আর জম্মু কাশ্মীরের জন্য বর্তমানে এখন যে মুখ্যমন্ত্রীর নাম কি, মুখ্যমন্ত্রী আমরা জানি কি ওমর আবদুল্লাহ, তাই তো। ওমর আবদুল্লাহ তিনি জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, তাই তো, তার রাজনৈতিক দলের নামটাও কিন্তু আমাদের আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে যে ন্যাশনাল কনফারেন্স। ঠিক আছে, ন্যাশনাল কনফারেন্স, যেটা জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স তার দলের নাম। ঠিক আছে, এবার একটু এখানে এই 371 এটা খুব ইম্পর্টেন্ট, যে নাগাল্যান্ড রাজ্যের জন্য বিশেষ সুবিধা রয়েছে, আসাম রাজ্যের জন্য 320 রয়েছে, 380 মণিপুর রাজ্যের জন্য বিশেষ সুবিধা, 371 ডিতে অন্ধ্রপ্রদেশের বিশেষ সুবিধা, 371 ইতে রয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অন্ধ্রপ্রদেশে স্থাপন করার ক্ষমতা, সিকিম রাজ্যের জন্য বিশেষ সুবিধা 371 সিকিম। এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। আপকামিং পরীক্ষার জন্য এসএসসি জিডিতে বা এনটিপিসিতে এগুলো কিন্তু আসবে। গোয়া রাজ্যের জন্য বিশেষ সুবিধা রয়েছে। ঠিক আছে, 371 আই বিশেষ সাংবিধানিক ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখো 371 নাগাল্যান্ড, বিতে কি আসাম, এরপরে বি মনে রেখে দেবে আসাম, এই প্রথম নাগাল্যান্ড, তারপরে বিতে আসাম, সিতে কি মণিপুর, ডিতে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ইতে অন্ধ্রপ্রদেশ, এফতে হচ্ছে সিকিম, সিকিম, জিতে মিজোরাম, জিতে মিজোরাম, এইচতে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এইচতে অরুণাচল প্রদেশ, আইতে কি আছে গোয়া। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এরপর আমাদের যে বিষয়টা আর কিছু মনে রাখতে হবে, নিবর্তনমূলক আটক আইন রাষ্ট্রপতি জারি করতে হবে বন্দী ব্যক্তির ক্ষেত্রে। এই ব্যাপারটা নিবর্তনমূলক আটক আইন কি, যে কোনো ব্যক্তি অন্যায় করতে পারে বা অপরাধ করতে পারে, এই অজুহাতে কাউকে গ্রেপ্তার করা যেতে পারে অনির্দিষ্টকালের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে নিবর্তনমূলক আটক আইন। যেমন আগে আমাদের ছিল কি রাওলাট অ্যাক্ট, সেটা 1919, ঠিক তেমনই এটা আইন রয়েছে। এটা রাষ্ট্রপতি নির্দেশ জারি করার ক্ষমতা রয়েছে। ঠিক আছে, বন্দী ব্যক্তির ক্ষেত্রে এটা 373 নম্বর আর্টিকেল রয়েছে, খুব ইম্পর্টেন্ট। এরপর এখানে একটু জেনে রাখতে হবে যে ক্যাগ 6 বছরের জন্য নিয়োজিত হবে, তাই তো 6 বছরের জন্য। ক্যাগ কি, নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক, ক্যাগ। ঠিক আছে, এই রাষ্ট্রপতি নিয়োগ করে। ঠিক আছে, রাষ্ট্রপতি নিয়োগ করে, খুব ইম্পর্টেন্ট। বর্তমান ক্যাগ এগুলো কিন্তু জেনে যেতে হবে, পরীক্ষা আসে অনেক সময়।
এরপর রাষ্ট্রকৃত কমিশন পিএসসি যেটা বলা হয়, যে পাবলিক সার্ভিস কমিশন রাষ্ট্রের ক্ষেত্রে, আমার যেমন ডব্লিউবিপিএসসি যেমন বলা হয়, ঠিক আছে, এই বিষয়টা। এরপর এরপর এগুলো একটু ব্যাস এই পর্যন্ত আমাদের কমপ্লিট। এরপর দেখো শিরোনাম সংক্ষিপ্ত হিন্দি ভাষার প্রচলন 394 এতে রয়েছে, হিন্দি ভাষা সংক্রান্ত বিষয় রয়েছে 394 এতে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের ডিটেলস ছিল, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ডিটেলস ছিল। এরপর একটু অল্প একটু ক্লাস রয়েছে, একটু জেনে যাই অল্প করে। দেখো সংবিধান সংশোধন 3টি পদ্ধতি, এটা জেনে রাখতে হবে, ঠিক আছে। মোট 2 সংখ্যাগরিষ্ঠতা পাশ হলে পারে 2, ঠিক আছে। এটা যতজন সদস্য হাজির হবেন তার 2/3 সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়, ঠিক আছে। সংবিধান সংশোধন এখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন, কেন্দ্র রাজ্যের নির্বাচন ক্ষমতার বিষয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিষয়গুলি রয়েছে 368 নম্বর ধারা অনুযায়ী করা হয়। এটা দক্ষিণ আফ্রিকা। দেখো প্রথম সংশোধন 1951 সালে, ঠিক আছে। এটা নবম তফসিল, আমাদের জানি প্রথমে 8টা তফসিল ছিল, শিডিউল ছিল, তারপর নবম তফসিলে যুক্ত হয়েছিল এর মাধ্যমে, ঠিক আছে। 1951, ঠিক আছে, 1951 প্রথম সংশোধন হয়েছিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। এই বিষয়ে প্রশ্ন একটু জেনে যেতে হবে যে প্রথম কোন বিষয়, ঠিক আছে। পরবর্তী দেখো, পরবর্তী রয়েছে কি দ্বিতীয় সংশোধন করতে হয়েছিল 1956 সালে। দ্বিতীয় সংশোধন করে 1956 সালে সপ্তম সংশোধনের মাধ্যমে। প্রথমটা হলো 1951, ঠিক আছে। তারপর সপ্তম সংশোধন কত 1956, সপ্তম সংশোধন কত 1956। দেখো এবার আমাদের যেটা জানতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, যে সংবিধান সংশোধন সম্পর্কে, যে সংবিধান সংশোধন সম্পর্কে কি জানতে হবে। এখানে যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু জেনে নাও। প্রথম সংশোধন কবে হয় এটা আমাদের জানতে হবে, যে প্রথম সংশোধন হয়েছিল কত 1951 সালে। এটা কোন বিষয়ে ছিল, এটা আমাদের নবম তফসিল, যেটা নবম শিডিউলে যুক্ত হয়েছিল, এটা ছিল আমাদের কি ভূমি রাজস্ব বিষয়ে, ভূমি রাজস্ব বিষয়ে, ঠিক আছে, ভূমি রাজস্ব বিষয়ে, ল্যান্ড রিফর্ম বিষয়ে আমাদের এটি ছিল, ঠিক আছে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এরপর সপ্তম সংশোধন হয় 1-এর পর 7 নম্বরটা 1956 সালে, সব জানার দরকার, যেমন গুরুত্বপূর্ণ। এটা কি ছিল ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন। আমরা জানি প্রথম রাজ্য কি অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য কোনটা, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কত নম্বর, সপ্তম সংশোধন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। এরপর যে বিষয়টা আমাদের কি আছে, আরেকটা বিষয় ছিল এখানে, যে একই রাজ্যের জন্য একটা ব্যক্তি এক বা একাধিক রাজ্যের জন্য কিন্তু রাজ্যপাল হতে পারবে, এটাও কিন্তু এই সপ্তম সংশোধন যুক্ত হয়েছিল। এরপর দেখো লোকসভায়, রাজ্যসভায় তপশিল জাতি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের বিষয়টা 10 বছর বাড়িয়ে এটা করা হয়েছিল, এটা আগেকার, এটা দরকার নেই। এখানে যেটা দেখো ইন্দো পাক যুদ্ধ সময় পাবে, এটা এই ব্যাপারটা। এখানে দেখো কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত হয়, এটা আমাদের অত ইম্পর্টেন্ট নেই। পরবর্তী দেখো নাগাল্যান্ড রাজ্য সৃষ্টি হয় কবে সালে, 1962 সালে, এটা গুরুত্বপূর্ণ, একটু মনে রাখতে হবে, ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তারপর দেখো 15তম আঞ্চলিক ভাষা হিসেবে সিন্ধি যুক্ত হয় 1967, এটা আমাদের অনেক পরীক্ষা এসছে। এটা 21তম সংশোধনীর মাধ্যমে, এটা কততম সংশোধনী, 21তম সংশোধনী 1967 সালে, যে সিন্ধি ভাষাটা আমাদের যুক্ত হয়েছে। এরপর আসাম রাজ্যের ভিতরে মেঘালয় নামক একটি উপরাজ্য গঠন করা হয় 1969 সালে, ঠিক আছে। এরপর এরপর দেখো, এরপর যেটা আমাদের গুরুত্বপূর্ণ, 1971 সালে 27তম সংশোধনীর মাধ্যমে ত্রিপুরা, মণিপুর নামে 2টি রাজ্য সৃষ্টি হয়। এই মিজোরাম, অরুণাচল প্রদেশ 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে সৃষ্টি হয়েছিল এই সময় 1971, ঠিক আছে। 1973 সালে 31তম সংশোধনের মাধ্যমে লোকসভার সদস্যদের 525 থেকে 545 করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আমাদের আসতে পারে, যে 1973 সালে 31তম সংশোধনের মাধ্যমে যে লোকসভা নির্বাচিত সদস্য সংখ্যা 525 থেকে বাড়িয়ে কত করা হয়েছিল, 545। আর সিকিম রাজ্য, এটা তো অনেক পরীক্ষা আমাদের এসছে, সিকিম কবে গঠিত হয়েছিল, 36তম সংশোধনের মাধ্যমে 1975 সালে সিকিম রাজ্য সৃষ্টি হয়, মানে ভারতের সাথে সিকিম রাজ্য যুক্ত হয় 1975 সালে কত, 36তম সংশোধনের মাধ্যমে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর 38তম সংশোধন 1975 সালে রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা ঘোষণা, ঠিক আছে, এটা 1975, ঠিক আছে। এরপর 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 যেটা গুরুত্বপূর্ণ, যে 1976, এটা তো খুব গুরুত্বপূর্ণ, আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসবে। 1976 42তম সংশোধনের মাধ্যমে কি হয়, মৌলিক অধিকার উপরে রাষ্ট্র 10টি মৌলিক কর্তব্য, এরপর, ঠিক আছে, যুক্ত হয়েছিল। সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, এই শব্দ দুটো যুক্ত হয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে আমাদের, যে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দটি কবে যুক্ত হয়েছিল, 1976 42তম সংশোধনের মাধ্যমে। আর মৌলিক কর্তব্য যেটা আমরা পড়লাম, যে পার্ট 4 এতে রয়েছে, তাই তো, মৌলিক কর্তব্য 10টি ছিল প্রথমে, ঠিক আছে, এটা 1976 সালে 42তম সংশোধনী স্মরণশীল কমিটির সুপারিশ অনুসারে আমাদের যুক্ত হয়েছিল, ঠিক আছে। আর এই মৌলিক কর্তব্য রাশিয়া থেকে গৃহীত। এরপর দেখো, এরপর যে বিষয়টা 1985 সালে 45তম সংশোধনী। এরপর এটা যেটা ইম্পর্টেন্ট, এই অরুণাচল মিজোরাম ইম্পর্টেন্ট অতটা নয়, একটু জেনে নেবে। তারপরে দেখো এরপর যেটা গুরুত্বপূর্ণ, যে ভোট দানের বয়স,
আমাদের 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। ঠিক আছে, এটা লোকসভা বিধানসভার ক্ষেত্রে কত 1987 সালে 58তম সংশোধনীর মাধ্যমে। আর তারপর ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপর দেখো 61তম সংশোধনীর মাধ্যমে 1989 সালে, এটা 10 বছর থেকে কারিয়ে 20, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। এটা কিন্তু 58তম, ঠিক আছে, এটা কিন্তু 61তম সংশোধন। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। ঠিক আছে, পঞ্চায়েত রাজ বিল যেটা 1990 সালে, বার্ষিক গ্রাম সভা এই বিষয়টা কার্যকাল 5 বছর। ঠিক আছে, এবার নগরপালিকা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। 73, 74টা ইম্পর্টেন্ট বেশি। আর এটা একটু মনে রাখতে 52তমটা একটু মনে রাখো, এটা মনে রাখো 52তমটা। এই 52তম কি, দল ত্যাগ বিরোধী আইন, এটা খুব ইম্পর্টেন্ট। দল ত্যাগ বিরোধী আইন 1985 52তম সংশোধনীর মাধ্যমে দল ত্যাগ বিরোধী আইন এটা যুক্ত হয়। কত সালে? 1985 সালে 52তম সংশোধনীর মাধ্যমে দল ত্যাগ বিরোধী আইন। ঠিক আছে, আর যেটা ইম্পর্টেন্ট একটু আগে আমরা পড়লাম, যেটা এখানে একটু মনে রাখতে হবে যে আমাদের ভোটাধিকার বয়স, ঠিক আছে, 1989 সালে যেটা আমাদের 61তম সংশোধনীর মাধ্যমে, এটা হচ্ছে এই জায়গাটা একটু ভুল আছে, এই জায়গাটা একটু, ঠিক আছে, 1989 সালে 61তম সংশোধনীর মাধ্যমে কি করা হয়? 18 বছর করা হয়। ভোটাধিকার বয়স কত করা হয়? ক বছর ভোটাধিকার বয়স? 18 বছর করা হয়। 61তম সংশোধন, এটা কিন্তু মনে রাখতে হবে। 61তম 1989। আর একটা কি 73 আর 74, এটা তো পরীক্ষা আমাদের আসবে, প্রত্যেক পরীক্ষা আসে একটা 73তম সংশোধনী, 73তম সংশোধনী। ঠিক আছে, 73তম সংশোধনী 1900 কত? 93। ঠিক আছে, 1993। ঠিক আছে, এখানে 93, এটা খুব গুরুত্বপূর্ণ। 93, 1993। ঠিক আছে, 73তম সংশোধনী। আর 1974তম সংশোধনী 1993। 1973তম যেটা কি ছিল? পঞ্চায়েত ব্যবস্থাটা, পঞ্চায়েত। ঠিক আছে, পঞ্চায়েত ব্যবস্থাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, মহিলাদের আসন সংরক্ষণ, এই ব্যাপারটা বলা হয়েছিল। আর 74তম কি? পৌরসভা নগরপালিকা। ঠিক আছে, পৌরসভা নগরপালিকা কততম? এটা হচ্ছে 74তম। এই দুটো মনে রাখতে হবে। 93 সালে। ঠিক আছে, 93 সালে। ঠিক আছে, এটা 93 বা 92 থাকতে পারে, এটা ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। 74 আর 73, 73তম 93, এই 73তম, ঠিক আছে, আর 74তম 1999, এই 1993, 92। আগে ছিল পঞ্চায়েত 73, আর 74 হচ্ছে কি? পৌরসভা। ঠিক আছে, পরবর্তী দেখো, পরবর্তী যেটা মনে রাখতে হবে এখানে গুরুত্বপূর্ণ যেটা বিষয়টা, এরপর যেটা গুরুত্বপূর্ণ, এই যে 2002 সালটা 86তম সংশোধন। আমরা কি জানি? 6 থেকে 14 বছর প্রত্যেকটা শিশুর শিক্ষা দিতে মৌলিক অধিকার, এটা হচ্ছে 6 থেকে 14 বছর 2002 সালে 86তম সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এরপর এই যে 2003 সালে 91তম সংশোধনের মাধ্যমে কি হয়েছিল? যে দল ত্যাগ বিরোধী আইন পরিবর্তন, এবং এটি কি করা হয়েছিল? যে রাজ্যে বা কেন্দ্রের মন্ত্রী সংখ্যা লোকসভা বা সংশ্লিষ্ট রাজ্যের মোট আসনের 15% বেশি হবে না। এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এটুকু মনে রাখলে হবে। পরবর্তী দেখো, পরবর্তী কি রয়েছে? এরপর 92তম সংশোধনী আমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। 92তম সংশোধনী 2003 সালে, এটা অনেক পরীক্ষা আমাদের এসছে, যে অষ্টম তপশিলে যে বড়ো, মৈথিলি, সাঁওতালি এবং ডোগরু, এটা মনে রাখতে হবে MBDS। আমরা জানি MBBS হয়, এখানে MBBS, MBDS। এম তে কি? মৈথিলি, বি তে কি? বড়ো। ঠিক আছে, এম তে মৈথিলি, বি তে বড়ো, এস তে সাঁওতালি, আর ডি তে ডোগরি। এই 4টি ভাষা 2003 সালে 92তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। ঠিক আছে, আমাদের প্রথমে ছিল 14টি। ঠিক আছে, তারপর আসলো আমার সিন্ধি, তারপর আবার 3টে এসেছিল। এরপর আমাদের লাস্ট 2002 সালে, এই 2003 সালে কত আসে? 4টি। টোটাল আমাদের কটায়? 22টি। ঠিক আছে, খুব কিন্তু ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে। ঠিক আছে, একটু ভালো করে ডিটেলস একটু জেনে যেতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এরপর যেটা আমাদের মনে রাখতে হবে, এরপর 2010 সালে, ঠিক আছে, 2010 সালে 60 থেকে 70 বছর করা হয় আসন সংরক্ষণের জন্য। এরপর যেটা আমাদের মনে রাখতে হবে, ওড়িয়া, ওড়িয়া শব্দের পরিবর্তে ওড়িশা যোগ করা হয়েছিল অষ্টম তপশিলি 2011 সালে। 2012 সালে এটু কোঅপারেটিভ সোসাইটি। 2014 সালে যেটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 2500 বিচারপতিতে ভূমি সংস্কার বাউন্ডারি, এটা এই 2015 সালে খুব ইম্পর্টেন্ট 100তম সংশোধনটা। 100তম ভারত বাংলাদেশের মধ্যে যে ছিটমহল বিনিময়, এটা একটু মনে রাখতে হবে। 100তম সংশোধন 100, ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় মানে ল্যান্ড এগ্রিমেন্ট। ঠিক আছে, মানে ভারতের কিছু ভূমি বাংলাদেশকে দেওয়া হয়, আর বাংলাদেশের কিছু ভূমি ভারতের মধ্যে নেওয়া হয়। এরপর 101তম সংশোধন, এটা মনে রাখতে খুব ইম্পর্টেন্ট, 2016 সালে হয়। 101তম কিসের বিষয়? জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। যেটা জিএসটি যে সারা ভারতবর্ষে একই
কি কর ব্যবস্থা, এই ব্যাপারটা জিএসটি, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 2001 সালে, এই 2016 সালে 101তম সংশোধনীর মাধ্যমে। এরপর জাতীয় অনগ্রসর শ্রেণীকে গুরুত্ব দেওয়া হয় 102তম, 18 সালে হয়েছিল। তারপর 2019 সালে যেটা 103তম, কি ছিল আমাদের খুব ইম্পর্টেন্ট, যে চাকরির ক্ষেত্রে 10% যে রিজার্ভেশন দেওয়া হয় উচ্চ বর্ণে আর্থিকভাবে পিছিয়ে পড়া যেটা ব্যাপারটা তাদের জন্য, ঠিক আছে, আর্টিকেল 15(6) আর 16(6) অনুযায়ী এটা সুবিধা দেয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে 2019 সালে আমরা জানি যে উচ্চ বর্ণে যারা পিছিয়ে পড়া আর্থিকভাবে তাদের জন্য কি হয়, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য কি দেয়, রিজার্ভেশন, এটা 103তম 2019 সালে। আর 2020 সালে যেটা 104তম, খুব ইম্পর্টেন্ট, আমরা যেটা পড়েছি কি, যে অ্যাংলো ইন্ডিয়াদের জন্য যে সংরক্ষণ ছিল সেটা তুলে দেওয়া হয়। আর এই লোকসভা রাজ্যের বিধানসভায় ক্ষেত্রে এসসি/এসটি প্রার্থীর জন্য সংরক্ষণ 70 বছর থেকে বাড়িয়ে 80 বছর করা হয়, ঠিক আছে, 70 বছর থেকে বাড়িয়ে কি করা হয়, 80 বছর। তাহলে এটা আমাদের 104তম লেটেস্ট, ঠিক আছে, সংবিধান সংশোধন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ যেগুলো মোটামুটি আমরা সব করিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা ক্লাসটা বারবার রিভাইজ করো, এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা যে ক্লাসটা আনবো কি বিষয়টা, যে সমস্ত পরীক্ষা আমাদের আসছে জিডিতে, ঠিক এই রিলেটেড কোশ্চেন তৈরি করে বিভিন্ন আমরা সেট কোশ্চেন, ঠিক আছে, মোটামুটি 5-7টা টেস্ট আমরা দেবো, যেখানে তোমরা খুব কমন পাবে। এইসব টপিকগুলো পড়লে পরে তোমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা কমন পাবে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ক্লাসটা তোমরা শেয়ার করো, ভালো করে ক্লাসটা দেখো।